গঙ্গাভারাম নামে ভারতের এক আদিবাসী গ্রাম, আর সেই গ্রামটি ছিল কালো জাদু, তন্ত্রমন্ত্র, নরবলি সহ বিভিন্ন রকম রহস্যে ঘেরা। আর এই গ্রামে বলির শিকার হতে গিয়ে ভাগ্যক্রমে বেঁচে যায় আমাদের আজকের গল্পের নায়িকা। এরপর কেটে গেছে বহু বছর, আর আমাদের গল্পের নায়িকা এখন পরিণত হয়েছে একজন পুলিশ অফিসারে, যার নাম বৃন্দা। হঠাৎই একদিন সে একটি অদ্ভুত খুনের কেস পেয়ে ফিরে আসে সেই গঙ্গাভারাম গ্রামে, আর এরপরই বের হতে থাকে গা শিউরে ওঠা সব ভয়ঙ্কর মিস্ট্রি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? সিনে ইস্ক চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি প্রেম তোমাদের সাথে রয়েছি। তো কি রহস্য লুকিয়ে আছে এই গ্রামে, আর সেই অদ্ভুত খুনের কেসটাই বা কি? তো আজ আমরা সেই সব প্রশ্নের উত্তর পাবো সদ্য মুক্তি পাওয়া দুর্দান্ত ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজের গল্পে, যার নাম বৃন্দা। গল্পের শুরুতেই দেখা যায় গঙ্গাভারাম জঙ্গলের দৃশ্য। সময়টা ছিল 1996 সাল। ঘন কালো সেই জঙ্গল, আর সেখানে চিন্নি নামের একটা ছোট্ট বাচ্চা মেয়ে সাচি নামের কাউকে ডাকছিল। তার কণ্ঠস্বর বলে দেয় যে সে খুব ভয়ে আছে, কিন্তু তার কিসের ভয়, আর এই বাচ্চা মেয়ে এবং সাচিরই বা কি রহস্য, তা আমরা এই গল্পের মধ্যেই জানতে পারব। তো দেখা যায় মেয়েটা জঙ্গলের এদিক ওদিক তাকিয়ে শুধু সাথী সাচি বলে ডাকছিল। তখন হঠাৎ করে চিন্নি দেখে সাচি মাটিতে পড়ে আছে। এটা দেখে সে খুব ঘাবড়ে যায়, আর সাচিকে ডেকে তোলার অনেক চেষ্টা করতে থাকে। তবে তখন হঠাৎ করে সাচি হেসে উঠে পড়ে, আর চিন্নিকে বলে, কিরে, ভয় পেয়ে গেছিলি? চিন্নি বলে, ভয় তো পেয়েছি এলামি, এমন কেউ করে? সাচি তখন বলে, আচ্ছা শোন, আমি তোকে কখনো ছেড়ে যাব না, ঠিক আছে? এরপর একটা পুতুল দেখিয়ে বলে, এই দেখ, এটা আমি তোর জন্য বানিয়েছিলাম। তো চিন্নি পুতুলটা দেখে খুব খুশি হয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা দেখতে পাই গ্রামের একজন লোক মৃত্যুর প্রহর গুনছে। এই লোকটির স্ত্রী খুবই চিন্তিত হয়ে পড়ে। সে একজন গুরুদেবের কাছে গিয়ে বলে, দয়া করে আমার স্বামীকে বাঁচান গুরুদেব। গুরুদেব তখন লোকটার চোখ চেক করে আর বলে, এটা তো বনদেবীর রাগ, এই জঙ্গলের দেবী আমাদের উপর রেগে আছে। আর তখনই সেখানে একজন লোক বলে, আমরা হয়তো কোনো পাপ করেছি, এজন্যই এমন হচ্ছে, কিন্তু কি পাপ করেছি সেটাই তো বুঝতে পারছি না। আমাদের কারোর ঘরে খাবার নেই, আর খাবার রান্না যে করব তার জন্য তো আগুন পর্যন্ত নেই, একটা কাঠও পাচ্ছি না, সব কাঠ ভিজে আছে। আজ এই মহিলার স্বামী মারা গিয়েছে, কাল আমরা মারা যাব, এরকমই চলতে থাকবে। তাই গুরুদেব, আমাদেরকে অন্তত বাঁচার একটা পথ বলে দিন। এসব শুনে গুরুদেব বলে, দেবী অনেক রেগে আছে, তাই আবার দেবীকে তুষ্ট করতে হবে। তো গুরুদেবকে জিজ্ঞাসা করা হয়, তো তার জন্য কি করতে হবে গুরুদেব? তখন গুরুদেব জানায়, দেবী নরবলি চায়। এটা শুনে তো সবাই একটু ঘাবড়ে যায়, তবে এছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই। তো এরপরই দেখা যায় গুরুদেব বলি দেওয়ার জন্য সব রিচুয়াল শুরু করে। তারপর সেখান থেকে চিন্নিকে চুজ করা হয়, তাকে বলি দেওয়া হবে বলে। এটা জানার সাথে সাথে তো চিন্নির মা চমকে যায়, আর পুরো গ্রামের সবার হাতে পায়ে ধরতে থাকে, সবার কাছে সাহায্য চায় যাতে তার মেয়েকে তারা বলি না দেয়, কিন্তু তার কথা কেউই শোনে না। রাতে বলি দেওয়ার আগে সাচিকে দেখানো হয়, তার মন স্বাভাবিকভাবেই খুবই খারাপ ছিল। তো এখানে বলে দিই, সাচির আসল নাম সত্যা, কিন্তু সত্যাকে একমাত্র চিন্নি সাচি বলে ডাকতো। এরপর সত্যা তার মাকে বলে, মা, ভগবান কি আমাদের মতো লোকেদেরকে খুন করতে বলেন? আমরা কি করেছি? তার মা তখন বলে, না, এমনটা কখনোই বলেন না, আর তুই চিন্তা করিস না, আমি চিন্নির কিচ্ছু হতে দেব না, আমি ঠিক তাকে বাঁচিয়ে নেব। তো তারপর দেখা যায় রাতের অন্ধকারে চিন্নি তার মা আর সত্যাকে নিয়ে বেরিয়ে পড়ে গ্রাম ছাড়তে। তবে এক পর্যায়ে দেখা যায় সত্যা তার মা বোনের থেকে আলাদা হয়ে যায়, আর সত্যার মা চিন্নিকে ট্রাকে তুলে দেয়। কিন্তু সত্যার মা নিজে আর উঠতে পারে না, তাকে গ্রামের লোকেরা ধরে ফেলে। ওইদিকে সত্যা জঙ্গলের আরেক পাশে তার মা আর বোনকে খুঁজছে, কিন্তু কোথাও পাওয়া যায় না তাদের। সে খুব অস্থির হয়ে পড়ে, আর সেখানে রয়ে যায় শুধুমাত্র তার বোনের স্মৃতি হিসাবে সেই পুতুলটা। সত্যা বেচারার মনটা খুবই খারাপ হয়ে যায়। এরপর কেটে গেছে অনেক কটা বছর। বড় হয়ে যায় ছোট্ট চিন্নি। সে এখন একটা পরিবারের কাছে আছে, হয়তো এই পরিবার তাকে আশ্রয় দিয়েছে, যেখানে তার ছোট্ট বোন ছুটকি আছে, তার মা আছে, বাবা আছে। সকাল সকাল উঠে চিন্নি তার শরীর চর্চা করে আসে। তবে এখন এই পরিবারের মানুষের কাছে চিন্নির নাম হচ্ছে বৃন্দা। বৃন্দাকে আবার তার যে ছোট বোন ছুটকি, সে খুব একটা পছন্দ করে না, তাই সে তার সাথে তেমন কথাবার্তাও বলে না। এরপর বৃন্দা খেয়াল করে ছুটকি তার বন্ধুদের বাইকে করে যাচ্ছে, তাই বৃন্দা সেই গাড়ির নাম্বারটা নোট করে রাখে। এরপর বৃন্দা আসে পুলিশ স্টেশনে, আর
আসলে বৃন্দা এখন এখানকার এসআই অফিসার। তো কিছুক্ষণ পর পুলিশ স্টেশনে আসে স্টেশনের ইনচার্জ, যার নাম সলোমন। সলোমন আবার ভালো অফিসার না, সে মানুষকে ফাঁসিয়ে তাদের থেকে টাকা আদায় করে আর কোনো কেসই ঠিকঠাকভাবে সলভ করতে চায় না। আর সলোমন এসেই অফিসার সারাথীকে বলে নতুন এসআই কি করছে। সারাথী জানায় তিনি বলছেন একটা কেসের কাজ দিতে। সলোমন বলে মহিলাদের মন নরম হয়, ওরা আবার ক্রিমিনাল কি ধরবে, তাই এইসব কাজ আমাদের জন্যই থাক। তো এরপরে একটা কেসের কাজে সলোমন চলে যায়, সেখানে বৃন্দা সহ বাকিরাও যায়। তো সেখানে একটা লাশ পাওয়া যায় নদীর জল থেকে। এটা দেখে সলোমন বলে এরকম জলের লাশ মানেই হচ্ছে এটা আত্মহত্যার কেস, আমি এরকম অনেক দেখেছি আগে, আমার এই সম্পর্কে অভিজ্ঞতা আছে, তাই দেখেই বলে দিতে পারি। এজন্য বলছি এটাকে আত্মহত্যার কেস বলেই যেন সব কাজ করা হয়, না হলে বেকার বেকার আমাদের কাজ বাড়বে। তো এই হচ্ছে সলোমনের ইনভেস্টিগেশন, মানে সে খুবই ফাঁকিবাজ টাইপের অফিসার ছিল। এরপর বৃন্দা যখন সেই ডেড বডি দেখে তখন সে কিছু একটা খেয়াল করে আর তার মনে কিছু একটা খটকা লেগে যায়। তাই রাতে সে সারাথীদেরকে বলে এটা আত্মহত্যা ছিল না, কারণ লোকটার ডেড বডি দেখে মনে হচ্ছে তার বডিতে বস্তার ঘষা লেগেছে, সাথে তার বডিতে আরো অনেক ধরনের দাগ ছিল। আমার তো মনে হচ্ছে কেউ তাকে বস্তায় ভরে ইট লাগিয়ে জলে ফেলে দিয়েছিল। এসব শুনে কনস্টেবল বলে কি বলছেন ম্যাডাম, এটা মার্ডার, আপনি হয়তো প্রথমবার লাশ দেখছেন বলে এমনটা ভাবছেন, আসলে এটা আত্মহত্যারই কেস। বৃন্দা বলে না, প্রথমবার দেখছি না, আমি আগেও দেখেছি, কারণ ঠিক এইভাবেই কেউ আমার বাবাকে খুন করেছিল, তাই আমি খুব ভালো করেই জানি। তো রাতে যখন বৃন্দা ঘুমিয়েছিল তখনই তার গ্রামের সেই মুহূর্তগুলো তার স্বপ্নে বারবার আসছিল, তাই সে কষ্টে আর ঘুমোতেই পারে না। গ্রামের সেই সব স্মৃতি তাকে এখনো তাড়া করে বেড়ায়। তো পরের দিন ফরেনসিক রিপোর্ট আসে, যেখানে ডাক্তার এই লাশ সম্পর্কে এক বিভৎস বর্ণনা দেয়। ডাক্তার জানায় এটা কোনো আত্মহত্যার কেসই নয়, বরং খুব বাজেভাবে তাকে খুন করা হয়েছে। প্রথমেই লোহার কোনো জিনিসের মাধ্যমে লোকটার মাথা ফাটিয়ে দুভাগ করে ফেলা হয়েছে, তারপর তাকে 16-12 বেশি চাকু দিয়ে আঘাত করা হয়েছে, আর তাকে মারার আগে 24 ঘন্টা কিছু খেতেও দেওয়া হয়নি। এত নির্দয়ভাবে তার জীবন নিয়ে নেওয়া হয়েছে। এরপর তাকে বস্তায় ভরে ইট দিয়ে জলে ফেলা হয়, তবে ইঁদুর বস্তা কেটে ফেলায় লাশ জলে উপরে ভেসে ওঠে। তো এরকম ডিটেলস জানার পর সারথীর মনে পড়ে বৃন্দাও তো এরকমই বলেছিল যে এটা আত্মহত্যা নয়। এরপরে সারথী দ্রুত অফিসে চলে আসে আর এসে লেগে পড়ে বিগত 1 মাসের সব মিসিং কেসগুলো খুঁজতে, যদি কোনো ক্লু পাওয়া যায়। তখনই সারথী বৃন্দাকে বলে আসলে আপনি যা বলেছিলেন সেটাই সত্যি, এটা একটা মার্ডার আর তাকে খুব বাজেভাবে টর্চার করে মারা হয়েছে, আর আমরা এখানে গত মাসে সব মিসিং কেসগুলো দেখছি, আপনিও চাইলে জয়েন করতে পারেন। তো এরপর অনেক সময় ধরে তারা রিভিউ করে। পরে বাড়ি যাওয়ার আগে বৃন্দা সারথীকে বলে আমি কি পোস্টমর্টমের রিপোর্টটা বাড়ি নিয়ে যেতে পারি, একটু রিসার্চ করার ছিল। সারথী তখন বলে হ্যাঁ অবশ্যই পারেন, তবে রেজিস্টারে সাইন করে নিয়ে যেতে হবে। তো তারপর বৃন্দা সেই রিপোর্টটা বাড়ি নিয়ে আসে আর সারা রাত বসে এটা নিয়ে অনেক রিসার্চ করে। পরের দিন পুলিশের স্টেশনে বৃন্দা সারথীকে বলে আমাদেরকে আগের 1 মাসের সব রেলওয়ে কর্মচারী আর কয়লা খনির কর্মচারীদের মিসিং কেসগুলো দেখলেই হবে, তাহলেই বোঝা যাবে কে ছিল সে। সারা রাত রিসার্চ করে বৃন্দা এতটুকু বুঝতে পেরেছে যে মারা গিয়েছিল সে অবশ্যই রেলওয়ে বা কয়লা খনির কর্মচারী, এজন্যই সে তাদের দিকেই গুরুত্ব বেশি দিচ্ছে। তো তারপর তারা বসে পড়ে সেই মিসিং কেসগুলোকে আবারও দেখতে। তো এখান থেকে যখন তারা কিছু পরিবারের খোঁজ পায় তখন তাদেরকে হসপিটালে ডাকা হয়। একে একে সবাই লাশ শনাক্ত করে যায়। শেষমেশ এক পরিবারকে পাওয়া যায় যেখানে এই মৃত লোকটির একটা ছোট মেয়েও ছিল। লোকটার স্ত্রী জানায় সে 1 মাস আগে কাজের সূত্রে বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু তারপর আর ফেরেনি। এটা শুনে সারথী বলে তো আপনি কি কাউকে সন্দেহ করছেন? লোকটার স্ত্রী বলে আমরা গরিব মানুষ স্যার, আমাদের আবার শত্রু কে হবে, আমি তো বুঝতেই পারছি না কে এমনটা করলো আর সে কেনই বা এভাবে খুন করতে চাইবে। এরপর সেখানে সলোমন আসে, এসেই বলে এই কেসে যখন কোনো সন্দেহ করার মতন কিছুই নেই তাহলে আত্মহত্যা বলেই বন্ধ করে রেখে দাও, এইভাবে শুধু শুধু সময় নষ্ট করে কোনো লাভই নেই। কিন্তু এই ফাঁকিবাজ সলোমনের কথায় থেমে থাকতে পারে না বৃন্দা, তাই সে রাতের বেলায় বেরিয়ে পড়ে আর এই মৃত্যুর সূত্র খুঁজতে থাকে যে কি এমন রয়েছে এর পেছনে, কেনই বা এই লোককে এভাবে টর্চার করে মারবে কেউ। সে অনেকগুলো লেকের পাশে যায়, তারপর সেই ক্রাইম স্পটে গিয়ে সে এক ধরনের পাখির পালক পায়, যেটা পেয়ে তার খানিকটা সন্দেহ হয়। পরে সে এই পাখির পালক নিয়ে ইন্টারনেটে সার্চ করে
আর দেখতে পায় একটা এমন বড় পাখি আছে যা মানুষের বডিকে ক্ষতবিক্ষত করতে পারে। আর এই রকমই ক্ষত ছিল তিলকের বডিতে, অর্থাৎ যে লাশটা নিয়ে ইনভেস্টিগেশন হচ্ছে তার নামই ছিল তিলক। এবার বৃন্দা নিশ্চিত হতে শুরু করে যে যা হয়েছে সবকিছু এই জায়গার আশেপাশেই হয়েছে। এদিকে আমরা একজন সাইকো টাইপের লোককে দেখি যে একটা গুহার ভেতরে সেই পাখিটাকে লালন পালন করে। এখন কেন এই লোক এরকম আচরণ করে আর কেনই বা এই পাখি পালে তা তো আমরা এখনই জানতে পারবো। এই যে লোকটাকে আমরা পাগলের মতো আচরণ করতে দেখছি তার সব থেকে বড় কারণ হচ্ছে সেই হচ্ছে সত্যা। আর সেই যে সত্যা এটা বোঝা যায় তার হাতে সেই পুতুলটা দেখে, তাকে সে চিন্নি বলে ডাকছিল। আর তার এরকম মানসিকভাবে অসুস্থ হওয়ার পেছনের গল্পটাও আমরা এবার দেখতে পাই। অতীতে সেই রাতে যখন সত্যা তার মা আর বোনের কাছ থেকে হারিয়ে যায় তখন সে হঠাৎ করে একটা বাচ্চা মেয়ের চিৎকার শুনতে পায়। তাই সে দৌড়ে আবারও গ্রামের দিকে আসতে থাকে। এদিকে গ্রামের লোকেরা চিন্নিকে না পেয়ে তার বদলে আর একটা নিরীহ বাচ্চাকে আগুনে পুড়িয়ে দেয়। পরে সেখানে সত্যার মাকেও গুরুদেব গলা কেটে মেরে ফেলে। এত ছোট বয়সের সত্যা তার মাকে নিজের চোখের সামনে মরতে দেখে একদম স্তব্ধ হয়ে যায়। তার মাকে যে তারা বিনা দোষেই মেরে ফেললো এটা সে কোনোভাবেই মেনে নিতে পারে না। তার সামনে যেই বাচ্চাটা জ্বলছিল তাকে সে নিজের চিন্নি ভেবে নিয়েছিল, যার ফলে সে অনেক কষ্ট পায় আর কোনো কিছুই ভাবতে পারে না। যেই বোনকে সে একসময় কথা দিয়েছিল সে তার কিচ্ছু হতে দেবে না, যার সাথে সবসময় থাকবে, সেই বোনকে দেওয়া সেই কথা সে আর রাখতে পারল না। এইসব ভেবেই সে ওখান থেকে একটা মশাল হাতে তুলে নেয় আর সাথে সাথেই সমস্ত গ্রামকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। আর তখন থেকেই সত্যা মানসিক রোগীতে পরিণত হয়েছে। আর সেই থেকেই সে এরকম একটা গুহার মধ্যে থাকে। যখন নিজেকে খুব একা মনে হয় তখন সে তার বোন চিন্নির সাথে কথা বলে, সেই পুতুলটাকেই তার বোন হিসেবে ভেবে নিয়েছে সে। তো এদিকে সারাতি সকাল সকাল উঠে রেডি হয়ে যায় আর তার স্ত্রী লেখা টিফিন এনে দেয় তাকে। পরে লেখা সারাতিকে বলে আজ একটু ডাক্তারের কাছে গেলে ভালো হতো। সারথী বলে ঠিক আছে, তুমি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখো, যাওয়া যাবে। তো এরপর সে চলে আসে অফিসে। যখন বৃন্দা সারথীকে বলে আমি কাল রাতে তিলকের ক্রাইম স্পটে গিয়েছিলাম, সেখানে গিয়েই আমি একটা পালক পাই। আর এইটা হচ্ছে কাটায়ু নামের একটা খুব রেয়ার ধরনের পাখি, সচরাচর দেখা যায় না। তবে এরা খুবই ভয়ঙ্কর হয় কারণ কাটায়ু মানুষের মাংস খায় এবং এই পাখিটা প্রতি বছর ইন্দোনেশিয়া থেকে হিমাচলে আসে আর এর প্রজাতি ইন্ডিয়াতেও পাওয়া যায় না। এরপর সে বলে এখানে দেখো তিলকের বডিতেও এই পাখিরই কামড় আছে। সারথী এসব শুনে বলে ম্যাডাম হতেই পারে সেখানে এই পালকটা এমনিই চলে এসেছিল আর স্যার তো বলেছিল এই কেসটা বন্ধ করতে, তাই আপনি এটা বন্ধ করে অন্য কেস নিয়ে ভাবুন। বৃন্দা তখন বলে আমি কি করে এই কেসটা থেকে সরবো আর এটা বন্ধই বা কি করে হবে, এখন তো এর সঠিক কোনো প্রমাণই পাওয়া যায়নি। তখন সেখানে সলোমন আসে আর সারথীকে তার সাথে নিয়ে চলে যায়। এরপর বৃন্দা আসে একটা জায়গায় একটা পাখির দোকানদারের সাথে কথা বলতে, কিন্তু দোকানদার সেখানে ছিল না। তাই সে চলে আসে তিলকের স্ত্রীর কাছে আর সেখানে এসে তাকেও বলে সে কি এরকম ধরনের কোনো পাখি আগে দেখেছে কিনা। তিলকের স্ত্রী জানায় না, সে এরকম কখনোই দেখেনি। তারপর বৃন্দা তিলকের মেয়ে ভিনাকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার বাবা মা কি কখনো ঝগড়া করতেন? ভিনা বলে কই না তো। এরপর বৃন্দা আসে তিলকের কাজের জায়গায়, সেখানেও জিজ্ঞাসাবাদ করে সে যে তাদের মধ্যে কখনো কোনো ঝগড়া হয়েছে কিনা। তখন সেখানে থাকা একটা লোক বলে না তেমন না, তবে একবার একটা ছোটখাটো কথা কাটাকাটি হয়েছিল, কিন্তু পরে সেটা মিটেও যায়। তো অন্যদিকে ছুটকিকে দেখা যায় যে স্কুলে তার বন্ধুদের সাথে মিশে স্মোক করছিল। তো এটাই হচ্ছে ভালো আর খারাপ বন্ধুর মধ্যে পার্থক্য। এরপর বাড়ি এসেও ছুটকি তার মার সাথে বেশ চেঁচামেচি করে রুমে যায়। এদিকে আমরা সত্যাকে দেখি যে একটা স্টেশনে আসে কোথাও যাওয়ার উদ্দেশ্যে। অন্যদিকে রাতের বেলা ঘুমানোর সময় আবারও বৃন্দাকে তার ছোটবেলার সব স্মৃতিগুলো তাড়া করে বেড়ায়। এরপর আমরা 1996 সালের একটা দৃশ্য দেখতে পাই যেখানে দেখা যায় অফিসার রঘু সেদিন গাড়ি চেকিং করছিল। তখনই সে সেই ট্রাক চেক করে চিন্নিকে পায় আর তারপর সে চিন্নিকে বৃন্দা নাম দিয়ে নিজের নামে বড় করে তোলে, তাকে নিজের মেয়ের মতো স্নেহ যত্নে বড় করে তোলে। আর তখন থেকে বৃন্দা এই পরিবারেরই একজন হয়ে গেছে। এরপর দৃশ্য আসে আবার বর্তমানে, যেখানে বৃন্দা ডাক্তারকে বলে তার ঘুমের মধ্যে আবারও অতীতের স্বপ্নগুলো আজকাল একটু বেশি আসছে, তাই তার ওষুধের ডোজ যেন বাড়িয়ে দেওয়া হয়। ডাক্তার বলে আরে তোমার কি মাথা খারাপ? এইভাবে ওষুধের ডোজ বাড়িয়ে কোনো কাজই হবে না। এই স্বপ্নগুলো হচ্ছে তোমার জীবনের অতীত, তুমি এখনো তোমার সেই অতীত থেকে বেরিয়ে আসতে পারোনি। তুমি এখনো নিজের অতীতকেই খুঁজে যাচ্ছ, নিজের পরিবারকে খুঁজছো, সেই জন্যই বারবার প্রতিনিয়ত তোমার স্বপ্নে সেই সবই আসছে। তো এইসব কথা শুনে বৃন্দা একটু রেগেই যায় আর সেখান থেকে বেরিয়ে চলে আসে। তো এরপর সে সোজা চলে আসে অফিসে। বৃন্দা যখন তার কাজ করছিল তখন সেখানে সারথী আসে আর বলে ম্যাডাম বাইরে আসুন, আপনার সাথে খুব দরকারি কথা আছে। তো সে বাইরে
আসার পর সারাথি বলে, আসলে আপনি না খুব জেদি। আমি জানি আপনি তিলকের বাড়ি গিয়েছিলেন। আসলে আপনি তো আমাদের থেকেও অনেক বেশি সাহসী। এটা আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। আপনার মতো অফিসার খুব কমই আছে। তবে শুধু আমি আর আপনি মিলে তো আর কিছু পরিবর্তন করতে পারবো না। তাই আপনাকে বলছি, আপনি এইসব থেকে দূরে থাকার চেষ্টা করুন ম্যাডাম। ওই সময় বৃন্দা খেয়াল করে চায়ের দোকানদার চায়ের কাপ একই সাথে টেনে ফেলছিল জলে, কিন্তু তার হাতের কোনো নড়চড় হচ্ছে না। আর এটা দেখেই বৃন্দার মাথায় আসে একটা কথা। সে সারাথীকে বলে, সেই কিলার কিন্তু তিলকের বডিতে একটানা 16 বার আঘাত করেছিল, আর প্রতিটা আঘাত একই জায়গায় ছিল। তাই প্রথমবার কোনো খুন করে থাকলে তার হাত এত সোজা হতো না। আমি নিশ্চিত সে আগেও অনেক খুন করেছে, এই জন্য তার হাতের কোনো নড়চড় হয়নি। এই জন্য আমাদেরকে এরকম কিছু কেসের ফাইল চেক করে দেখতে হবে আগে, তাহলে আরো কিছু ক্লু পাওয়া যাবে। তারপরে সেখান থেকে এসে বৃন্দা লেগে পড়ে সব কেস ফাইল ঘাঁটতে। এরপর দেখা যায় সে অনেকগুলো থানায়ও যায়, সেখানকার এই টাইপের কেস ফাইলগুলো কালেক্ট করতে থাকে সে। পরের দিন যখন বৃন্দা সলোমনকে বলতে আসে যে তিলকের ইনভেস্টিগেশনটা সে করবে, তখন সলমন তাকে খুব অপমানিত করে আর বলে, আপনি এখানে আছেন শুধু বসে বসে কম্পিউটারের কাজ করার জন্য, তাই এসব ইনভেস্টিগেশনের নাম আপনি মুখেও আনবেন না। এদিকে দেখা যায় সাত্যা তার নতুন টার্গেটের কাছে আসে। একটা বাচ্চাকে খেলনা দিয়ে বলে, আচ্ছা তোমার বাবা যদি কখনো ফিরে না আসে তাহলে কি তুমি পড়াশোনা খাওয়া দাওয়া সব ছেড়ে দেবে? ছেলেটা বলে, না ছাড়বো না। সত্যা তখন বলে, হ্যাঁ এই তো, কিচ্ছু ছাড়বে না, বরং আরো বেশি করে লাইফ এনজয় করবে। তখনই সেখানে সত্যা দেখে ছেলেটার বাবা আসছে, তাই সে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সারথীকে আবারও বৃন্দা বলে, সারথী এই দেখো, এই কিলার আসলে একজন সিরিয়াল কিলার। তিলকের মতো মৃত্যুর কেস আমি অনেকগুলো পেয়েছি, তাহলে এই কিলার নতুন কেউ না, সে পুরনো, তবে গুরুত্ব দিয়ে কেসটা কেউ দেখেইনি। তো এরকম বলার পর সারথী বুঝতে পারে কেসটার তো রহস্য আছেই। তো এরপর তারা এই প্রমাণ নিয়ে দেখায় সলোমনকে, আর সলোমন প্রমোশনের জন্য তাদের করা সব ইনভেস্টিগেশন আর রিসার্চের রিপোর্ট নিয়ে দেখায় ওপর মহলে। আর এবার এই কেসের দায়িত্ব পায় সারথী আর সলোমন। তারপর সারথী রিকোয়েস্ট করে বৃন্দাকেও এই কেসে জয়েন করাতে, কিন্তু সলোমন তার কোনো কথাই না শুনে চলে যায়। এদিকে আমরা দেখি সত্যা সেই বাচ্চা ছেলের বাবাটাকে খুন করে ফেলে, আর তারপর তার পাখিকে ছেড়ে দেয় তার বডি খাওয়ার জন্য। অন্যদিকে সিরিয়াল কিলার কেসে আসল রিসার্চ যে করেছিল বৃন্দা, সেটা সারথী জানিয়ে দেয় বড় স্যারকে। পরে বড় স্যার সলোমনকে বাদ দিয়ে তার বদলে কেস দিয়ে দেয় বৃন্দাকে। এরপর বৃন্দাদের ইনভেস্টিগেশন আবারও নতুন করে শুরু হয়। সেখানে তাদের সিনিয়র অফিসার বলে, আমাদের এই কেসের নাম হচ্ছে সিরিয়াল কিলার, আর যেখানে কিলারের প্যাটার্ন হচ্ছে মানুষকে মাথায় মেরে খুন করা, তারপর তার পাখি দিয়ে খাওয়ানো। আমরা এখনো পর্যন্ত জানি না ওই কিলার ঠিক কতগুলো খুন করেছে, তাই আমাদেরকে সেই অনুযায়ী কাজ করে যেতে হবে। তো তারা যখন ভিকটিমদের পরিবারের সাথে কথা বলে, তখন তারা প্রায়ই সবাই একই কথা বলে, সে খুব ভালো মানুষ ছিল, তাকে কেন কেউ মারতে চাইবে। তারপর আরেকজন অফিসার তাদের সবাইকে বলে, এরকম খুনের পেছনে সবচেয়ে বেশি একটা কারণ থাকতে পারে, আর সেটা হচ্ছে রাগ আর ঘৃণা। কারণ এইভাবে একটানা চাকু দিয়ে খুন একমাত্র তারাই করে যারা সমাজের হওয়া অন্যায়কে দেখে বড় হয়েছে, যে অনেক খারাপ সময় দেখেছে, যার ভেতরে ভালো থাকার থেকে খারাপ ঘটনাটাই বেশি। তাদের ভেতরে রাগ ক্ষোভ ছাড়া আর কিছুরই জায়গা থাকে না। আর এখানেও হয়েছে সেটাই। তো বাড়ি আসার পর বৃন্দা যখন বারবার এই কথাগুলো নিয়ে ভাবছিল, তখন তার রাগটা আরো বেশি বেড়ে যায়, আর সে আয়নার কাঁচ ভেঙে ফেলে। তারপর বৃন্দার হাত বেঁধে দেয় তার মা। তখন বৃন্দা বলে, মা বাবা কেমন ছিল? সে কি আমার মতোই সারাক্ষণ চিন্তায় থাকতো? তার মা বলে, না, তোর বাবা বাড়ি এসে তোদের দেখে সব চিন্তা ভুলে যেত। তারপর বৃন্দাকে তার মা বলে, আমি জানি সারাক্ষণ ভাবিস তোর পরিবারের কেউ বেঁচে আছে নাকি। অন্যদিকে আমরা সত্যিয়াকে দেখি, সে সেই লাশটাকে বস্তায় ভরে জলে ফেলে দেয়। তখনই দুজন পুলিশ আসে আর তাকে নেশা করার দায় ধরে নিয়ে যায়। এদিকে একদিন সারাথী বৃন্দাকে নিয়ে আসে তার বাড়িতে। সেখানে তার স্ত্রী লেখা বৃন্দার অনেক আপ্যায়ন করে। তো লেখা বলতে থাকে, সারথী তুমি বলেছিলে তোমাদের পুলিশ স্টেশনে এক নতুন মহিলা এসেছে, যে নাকি খুব রাগী আর কারোর সাথে কথাও বলে না। তুমি কি এই বৃন্দার কথাই বলেছিলে? এটা শুনে সারথী বলে, আরে ম্যাডাম, আমি কিন্তু এসব কথা বলিনি, আর লেখা তুমি প্লিজ চুপ থাকো। তো এরপর লেখা আর বৃন্দা মিলে অনেক হাসে আর সারথীর মজা নিতে থাকে। তারপর লেখা বলে, আচ্ছা তোমার বাড়িতে কে কে আছেন? বৃন্দা জানায়, আমার মা আর আমার বোন। এটা শুনে লেখা জিজ্ঞাসা করে, আর তোমার বাবা? বৃন্দা বলে, নেই। তো ফেরার পথে সারথী বৃন্দাকে বলে, ম্যাডাম, লেখার হঠাৎ করেই আপনার বাবাকে নিয়ে প্রশ্ন করাটা উচিত হয়নি। আমি বুঝতে পারছি আপনি আপসেট হয়ে গেছিলেন ম্যাডাম, তাই তার হয়ে আমি সরি বলছি। বৃন্দা তখন বলে, আরে না না, ঠিক আছে, কোনো ব্যাপার না। এরপর সারথী বলে, আচ্ছা আপনার বাবা কি করতেন ম্যাডাম? বৃন্দা জানায়, তিনিও আমাদের ডিপার্টমেন্টেরই একজন পুলিশ অফিসার ছিলেন,
এটা শুনে সারথি তো অবাক হয়ে যায় আর বলে, তাই নাকি? সেজন্য আপনিও এই ডিপার্টমেন্ট জয়েন করতে চেয়েছিলেন, তাহলে আপনি আপনার পরিবারে বাবার জায়গাটা নিয়েছেন, বেশ ভালো। কিন্তু এটা শুনে বৃন্দা বলে, বাবার জায়গাটা কেউ কখনো নিতে পারবে না। আমার যখন 3 বছর বয়স ছিল তখন তিনি আমাকে খুঁজে পান, তারপর নিজের সন্তানের থেকে বেশি আদর যত্নে আমায় মানুষ করে তোলেন। সারথি বলে, কিছু মনে না করলে একটা প্রশ্ন করছি, এই যে এইভাবে আপনাকে উনি বড় করেছেন, এটা নিয়ে কি কেউ কখনো কোনো প্রশ্ন করেনি? মানে আপনার পরিবারের কেউই না? বৃন্দা বলে, না, কেউ কখনোই করেনি। তো এরপর আমরা দেখি রঘু যখন বৃন্দাকে কিছুটা বড় করে তখন বৃন্দার অতীতে সবকিছু মনে পড়তে শুরু করে। সে বারবার বলতো, এটা আমার বাড়ি না, আমাকে যেখান থেকে এনেছো সেখানে দিয়ে আসো, আমি এখানে একটুও থাকবো না। তো এক রাতে রঘু দেখে সে বাইরে একা একা বসে আছে। রঘু তখন তার কাছে যেতেই সে বলে, এটা আমার বাড়ি না, আমাকে প্লিজ যেখান থেকে এনেছিলে সেখানে দিয়ে আসো। রঘু তখন বলে, আমি তোমাকে কাল দিয়ে আসবো, তবে আজ তো অনেক দেরি হয়ে গেছে, তাই চলো বাড়ি ফিরে যাই, তোমার জন্য তোমার বোন কান্না করছে। বৃন্দা তখন বলে, সে আমার বোন না, আমি তাকে একদম পছন্দ করি না, তাই আমি ভেতরেও যাব না, আমি এখানেই থাকবো। এরপর রঘু বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে যেতে হবে না, আমি আছি, আমিও তোমার সাথেই থাকবো। এরপর দৃশ্য আসে আবার বর্তমানে, যেখানে দেখা যায় বৃন্দা একজন পাখির দোকানদারের কাছে আসে সেই পাখির সম্পর্কে জানতে। সেখানে লোকটা বলে, আসলে এইরকম পাখি এখানকার নয়, কেউ হয়তো এটাকে এনেছে পালন করার জন্য, তবে এই পাখিটার একটা ইতিহাস আছে। এক আদিবাসী আগে ভাবতো যদি তাদের কোনো আত্মীয় মারা যায় আর তাদের মাংস কাটারিও পাখিকে প্রসাদ হিসেবে দেওয়া হয় তাহলে সেই আত্মীয় স্বর্গবাসী হবে। এই এতটুকু বিষয় বৃন্দা এখান থেকে জানতে পেরেছে। এই ইনফরমেশনটা যখন বৃন্দা তার টিমকে দেয় তখন তারা ওই আদিবাসীদের সম্পর্কে জিজ্ঞাসা করে। বৃন্দা বলে, আমার মনে হয় তাদের মধ্যে এখন আর কেউ বেঁচে নেই। তো এরপর বৃন্দা তাদেরকে আর একটা আইডিয়া দেয় আর বলে, স্যার, এতদিন আমরা শুধু যেভাবে খুঁজেছি এইবার তাই উল্টোটা করব। আমরা এবার শহরের মধ্যে হয়ে যাওয়া সব মিসিং কেসগুলোকে আগে খতিয়ে দেখব, সেই সাথে ভিকটিমের পরিবারের সাথেও দেখা করব। তাহলে হতে পারে আমরা ধীরে ধীরে কিলার পর্যন্ত পৌঁছে যেতে পারি। তো তারপর বৃন্দা আসে আব্দুলের কেসটা নিয়ে দেখা করার জন্য। বৃন্দা বাড়ি এসে যখন আব্দুলের বউয়ের সাথে কথা বলে তখন সে বলে, আব্দুল অনেক মেয়ের সাথে কথা বলতো, হতে পারে সে তাদের মধ্যে কোনো একজনের সাথে পালিয়ে গেছে। তখন সেই বাচ্চা ছেলেটা বলে, বাবা না থাকলেও আমি স্কুলে যাব। এরপর বৃন্দা যখন ফিরছিল তখন অটো ড্রাইভার বলে, ম্যাডাম, এই যে আব্দুলের বউ বলেছে পরকীয়ার কথা, এইসব কিন্তু মিথ্যে কথা, কারণ এই মহিলা সবসময় বেচারার উপর সন্দেহ করত। আব্দুলকে আমি জানি, সে মন থেকে খুব ভালো, আর সে কখনোই বাড়ি থেকে এত দূরে থাকার মানুষ নয়, তাই ভয় হচ্ছে যে তার সাথে কোনো কিছু খারাপ হয়নি তো। তখন বৃন্দা বলে, আচ্ছা, আব্দুল যে রাস্তা দিয়ে বাড়ি আসতো অফিস থেকে সেই রাস্তাটা তুমি কি চেনো? ড্রাইভার বলে, চিনি ম্যাডাম। বৃন্দা তখন বলে, ঠিক আছে, তাহলে সেই দিকে চলো। এরপর বৃন্দার কথা মতো ড্রাইভার চলে আসে সেই রাস্তায়। বৃন্দা একেবারে ভেতরে আসে আর একা একা সেখানে বেশ কিছুক্ষণ ইনভেস্টিগেশন করতে থাকে। এরপর সে সেখানে একটু রক্তের ছোপ পায়। পরবর্তীতে পুলিশ সেখানে আসে তাদের টিম নিয়ে, আর তারা ভাবে যদি এটা আব্দুলের রক্ত হয় তাহলে তো আমাদের জন্য কেস সমাধান করাটা অনেক সহজ হয়ে যাবে। এদিকে বৃন্দার জন্য অনেক সুনাম করে এসিপি স্যার, কারণ সে খুব ভালো সাহসিকতার পরিচয় দিয়েছে। তো তখনই সেখানে বৃন্দা একটা এটিএম এর স্লিপ পায়, আর এটা ছিল আনন্দ নামের একজনের। এবার বৃন্দা অনুমতি চায় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। অন্যদিকে আমরা সাত্তিয়াকে দেখি, তাকে পুলিশ স্টেশনে বসে বসে নাম জিজ্ঞাসা করা হচ্ছিল, কিন্তু সে কোনো নাম নিজে থেকে না বলায় পুলিশ নিজেই তাকে নাম দিয়ে দেয় আলেকজান্ডার। এদিকে আমরা আনন্দকে দেখি, সে একটা এনজিও চালায় আর সমাজে তার বেশ নাম ডাক আছে। তো সেখানে আনন্দ পুলিশকে দেখে শকড হয়ে যায় আর বলে, কি ব্যাপার, আপনাদের এখানে কি কাজ? সারাথি বলে, আমরা এসেছি কিছু জিজ্ঞাসাবাদের জন্য। তারপর আনন্দ তাদের সাথে পুলিশ স্টেশনে আসে। সেখানে সারাথি এসে বলে, আপনার বাড়িতে কে কে আছেন? আনন্দ জানায়, আমি আর আমার বাবা। আমার বাড়ি আমার এনজিওর ভেতরেই, তাই আমার এনজিওই আমার পরিবার বলা যায়। এটা শুনে সারাথি বলে, আচ্ছা, তো প্রায় 2 সপ্তাহ আগে 13ই জুন আপনি কোথায় ছিলেন বলতে পারবেন? আনন্দ বলে, 13ই জুন? আসলে আমি তো ইউনিভার্সিটিতে পড়াই, তাই হতে পারে সেদিন আমি সেখানেই ছিলাম, আর না হয় আমার এনজিওতে ছিলাম, আমার ঠিক মনে পড়ছে না। তবে আমি সবসময় এই 2 জায়গা ছাড়া আর কোথাও থাকি না। সারথি বলে, আপনি কি সেদিন এটিএম থেকে টাকা তুলেছিলেন, একটা বড় অঙ্কের টাকা? আনন্দ বলে, হ্যাঁ, আমার ফাউন্ডেশনের জন্য আমি টাকা তুলেছিলাম। এরপর সারথি জিজ্ঞাসা করে, তো আপনি এরপর কোথায় গিয়েছিলেন? আনন্দ জানায়, আমার বাবাকে নিয়ে হসপিটালে গেছিলাম। তখন সারথি জিজ্ঞাসা করে, আচ্ছা, তাহলে আপনার এটিএম এর স্লিপটা একটা মার্ডার স্পটে কি করে গেল? আনন্দ বলে, কি বলছেন কি, আর আপনি এসব বলে কি বোঝাতে চাইছেন?
আমি এত বছর ধরে প্রফেসর হয়ে আছি, তারপর একটা এনজিও চালাই, আর আমার বাবা ফেমাস একজন লয়ার, তাই আপনাদের কোনো রাইটস নেই আমাকে এইভাবে ক্রিমিনালের মতো প্রশ্ন করার। এরপর সেখানে সিনিয়র অফিসার আসে আর আনন্দকে যেতে দেয়। তবে বৃন্দা আনন্দকে আটকে বলে, এই ক্রাইম ফটোগুলো দেখুন তো, আর ভিকটিমদেরকে দেখে বলুন তাদেরকে আপনি কোথাও দেখেছেন কিনা আগে। আনন্দ বলে, না আমি দেখিনি। তো এই আনন্দর ব্যাপারে একটা মাথা ঘোরানোর টুইস্ট অপেক্ষা করছে গল্পের শেষে, তাই শেষ পর্যন্ত আমাদেরকেও কিন্তু অপেক্ষা করতে হবে। তো এরপর বাইরে এসে রেগে মেগে বৃন্দা সারাথীকে বলে, কি হলো এই ব্যাপারটা, আমরা একটু ক্লু পেয়েছিলাম, তাহলে তাকে এইভাবে কেন যেতে দেওয়া হলো? তখন বৃন্দাকে একজন বলে, আরে ওই আনন্দকে দেখে তো ক্রিমিনাল মনেই হচ্ছে না, সে খুবই ক্লিন একজন মানুষ, তাই শুধু শুধু তার পেছনে পড়ে সময় নষ্ট হবে। কিন্তু বৃন্দা বলে, হ্যাঁ এটাই তো আমার কাছে বড় সন্দেহর কারণ সে একটু বেশি ক্লিন। তো তারপরও এখানে বেশ কথা কাটাকাটি হয়, তাই বৃন্দা রেগে মেগে ভেতরেই চলে যায়। এরপর থেকে বৃন্দা দিনরাত লাগিয়ে শুধু আনন্দকে ফলো করে যায়, কারণ সে তার সম্পর্কে আরো ভালো করে জানার চেষ্টা করছে। বিভিন্ন সময় বিভিন্ন রকমের ছবিও তোলে সে। এদিকে বাড়িতে আবার ছুটকির সাথে ঝগড়া হয়ে যায় বৃন্দার, কারণ বৃন্দা খবর নিয়েছে ছুটকি আজকাল স্কুলে না গিয়ে তার বন্ধুর সাথে ঘুরে বেড়ায়, তাই এই জিনিসটাই ছুটকির পছন্দ হয় না, তাই বৃন্দার সাথে সে ঝামেলা করছে। তো এদিকে দেখা যায় সারথী হঠাৎ করেই উঠে একজন অফিসারকে বলে, আচ্ছা এই কিলার সবসময় তো আগের ভিকটিমকে কিডন্যাপ করে, তারপর তাকে একটা খালি জায়গায় নিয়ে গিয়ে টর্চার করে, এরপর তাকে প্রাণে মেরে পাশের যে কোনো খালে বা ড্রেনে বা নদীর ধারে ফেলে দেয়। এখানের প্রতিটি বডি এরকমই পাওয়া গিয়েছিল, তার মানে আব্দুলকেও তার বডির পাশের লেকটাতেই পাওয়ার কথা। এদিকে দেখা যায় বৃন্দা এক প্রকার জোর জবরদস্তি করে চলে আসে আনন্দের সাথে কথা বলতে। আনন্দ বলে, আপনি এখানে কেন? বৃন্দা বলে, কারণ আপনি সেদিন কথাবার্তা মাঝপথে রেখেই চলে এসেছিলেন, আমার কাছে আরো কিছু প্রশ্ন আছে আপনাকে করার, তাই চলে এসেছি। আনন্দ বলে, দেখুন আমি দুঃখিত, এই মুহূর্তে আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। বৃন্দা বলে, আসলে আমি আপনাকে গত 2 দিন ধরে ফলো করছি, তাই আজ আপনি চলে গেলেও কাল আমি আবার আসবো। আনন্দ হেসে বলে, আচ্ছা তাহলে ঠিক আছে, আমি এখন কলেজে যাব, আপনি আসতে পারেন আমার সাথে। বৃন্দা গাড়ি ড্রাইভ করে, আর আনন্দ বলে, তাহলে আপনি সন্দেহের জন্য 2 দিন ধরে আমাকে ফলো করলেন? বৃন্দা বলে, হ্যাঁ, কারণ কিছু ক্রিমিনাল থাকে যারা চায় তাদের চারপাশে তৈরি করা মিথ্যা ভালো পরিবেশটা মানুষ দেখুক, আর এটা দেখে তারা যেন আর তাকে সন্দেহ না করে, তাই আমি কোনো মিথ্যা পরিবেশকে চট করে বিশ্বাস করি না। তবে এটা ভাববেন না যে আমি আপনাকে সন্দেহ করছি বলেই ফলো করছি, বরং আমি এটা দেখতেই ফলো করছিলাম যে আপনার চারপাশে সবকিছু মিথ্যা নাকি সত্যি। আনন্দ বলে, একটা এটিএম স্লিপের জন্য এত কিছু করছেন? বৃন্দা বলে, আর সেই এটিএম স্লিপ যদি কোনো কিলারের হয় তখনও কি আপনি এই সেম কথাটাই বলবেন? আনন্দ তখন বলে, ওকে ঠিক আছে। তো এরপর বৃন্দা বলে, তো 10 বছর আগে তো আপনি আর আপনার বাবা দিল্লিতে ছিলেন, আপনি সেখানে পড়াশোনা করেছেন, কিন্তু হঠাৎ করে আপনি আপনার বাবা দিল্লি ছেড়ে এখানে আসলেন কেন? এটা শুনে আনন্দ বলে, কারণ এটা আমার বাবার জন্মস্থান, উনি বারবার চাইতেন এখানে ফিরে আসতে, তাই আমাদেরকে এখানে আসতে হয়। বৃন্দা শুনে বলে, ও আচ্ছা, আর আপনার বাবা ছিলেন একজন টিপিক্যাল অ্যাডভোকেট, সে কখনো কোনো দান ধ্যান করতেন না, কিন্তু সেই বাবার ছেলে হয়ে আপনি এরকম ভাবে দান ধ্যান করছেন কি করে, আর কেনই বা করছেন? আনন্দ তখন বলে, আমার বাবা সারা জীবন শুধু টাকাই ইনকাম করে গেছেন, অনেক সময় অপরাধীদের পক্ষেও কেস লড়েছেন, কিন্তু মানুষ তার জীবনের কোনো না কোনো সময়ে এসে নিজের ভুলটা বুঝতে পারে। বাবা প্যারালাইজড হয়ে যাওয়ার পর আমি ওনাকে অপরাধ বোধ করতে দেখেছি, তাই আমি ওনাকে ভালো ফিল করাতেই এই দায়িত্বটা নিয়েছি। বৃন্দা কিছুক্ষণ পর বলে, আপনি ভগবানে বিশ্বাস করেন? আনন্দ বলে, কেন বলুন তো, এটার সাথেও কি খুনের কোনো সম্পর্ক আছে? বৃন্দা বলে, না না, আমি এমনিই জিজ্ঞাসা করলাম। আনন্দ তখন বলতে থাকে, আসলে আমার বাবা বিশ্বাস করেন, কিন্তু আমি এসবে বিশ্বাস করি না। অন্যদিকে আমরা সারথীদেরকে দেখি, তারা চলে আসে আব্দুলের বডি খুঁজতে সেই লেকের কাছে। এদিকে পুলিশ স্টেশনের সত্যার থেকে তার পুতুলটা নিয়ে নেওয়া হয়। সেই পুতুলটা পাওয়ার জন্য সে খুবই কান্নাকাটি শুরু করে দেয় আর বারবার চিন্নি করতে থাকে। এদিকে আমরা আনন্দকে দেখি কলেজে সে তার ক্লাস নিচ্ছিল, তখনই সেখানে সে তার স্টুডেন্টদের উদ্দেশ্য করে বলে, একজন মানুষের চরিত্র তৈরি হয় এক জমে থাকা অথর্ব কষ্ট থেকে, যে কষ্ট কখনো শেষ করা সম্ভব না, ভোলা সম্ভব না। সে তার হাসির মাধ্যমে মনের কষ্টটাকে লুকিয়ে রাখে, একাকিত্বের মধ্য দিয়ে নিজের সব সমস্যাগুলোকে লুকিয়ে রাখে, আর একটা নির্দিষ্ট বয়সের পর যখনই মানুষটা সমাজের কাছে অবহেলিত হয়, তার কোনো প্রিয় মানুষকে হারায়, তখন সবকিছুই জন্ম দেয় তার ভেতরে চাপা কষ্টকে। সময়ের সাথে সাথে তারা তাদের সমস্যাগুলো বুঝতে পারে ঠিকই, কিন্তু কি হয়েছে তা ভুলতে পারে না। ছোট্ট বাচ্চারা দেওয়ালের মাঝে আঁকিবুকি কাটে, ঘুমের মধ্যে কথাবার্তা বলে, এইগুলো হয়তো আমাদের কাছে অদ্ভুত লাগতে পারে, কিন্তু এইসবের মধ্যে দিয়ে কিছু মানুষ তার শারীরিক কষ্টটা
ভুলে থাকতে পারে। আমরা যদি ঘুমের মধ্যে অদ্ভুত কাজ করি বা স্বপ্ন দেখে থাকি, তাহলে তার মধ্যেই আমাদের বাস্তবটা লুকিয়ে আছে। তো এইসব কথাবার্তা বাইরে থেকে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনছিল বৃন্দা। এরপর সেখানে বৃন্দা একটা ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে দেখা যায় বৃন্দা রঘুকে বলে, আমি খুবই খারাপ মেয়ে, আমি তোমার থেকে টাকা চুরি করেছি। রঘু এটা শুনে হাসে। তাই বৃন্দা বলে, আমি যা করেছি তাতে তোমার কি একটু রাগ হচ্ছে না? রঘু তখন বলে, শোনো, এই পৃথিবীতে ভালো আর খারাপ দু ধরনের মানুষ আছে, সেরকম আমাদের ভেতরেও ভালো খারাপ দুটোই আছে। তাই আমরা যদি আমাদের ভেতরে ভালোটাকে জিতিয়ে দিই, তাহলে সেটা বাইরেও কাজ করবে। কিন্তু এটা এতটাও সহজ কাজ নয় যতটা সহজভাবে আমি বললাম। এই যে তুমি তোমার খারাপ কাজটা আমাকে বলে দিলে, এতে করে কি হলো বলো তো? এতে করে তোমার ভেতরে ভালোটা জিতে গেল। তো তারপর এখানে রঘু খুব সুন্দর করে বৃন্দাকে সেদিন ভালো আর খারাপের পার্থক্যটা বুঝিয়ে দিতে সক্ষম হয়। তো এরপর একদিন হঠাৎ করে খবর আসে রঘু মারা গেছে। এটা শুনে তো বৃন্দারা সবাই অনেক ভেঙে পড়ে। আর রঘুর মৃত্যুর কারণ হিসাবে বলা হয় যে সে একটা মেয়েকে বাঁচাতে গিয়েই মারা গেছে। তো এদিকে বর্তমান দেখানো হয়, লেকের মধ্যে ডুবুরিরা লাশ খুঁজে চলেছে, কারণ অনেক বড় এই লেকটা। তখনই সেখানে দুজন লোক এসে বলে, কি হচ্ছে এখানে? অফিসার বলে, আমাদের কাছে খবর আছে এই লেকের লাশ আছে, তাই আমরা সেটা খুঁজতেই এসেছি। লোকটা তখন বলে, আমাদেরকে আজে বাজে কথা বলে লাভ নেই, এই লেক অনেক পবিত্র, আর এখানে সব অপবিত্র কাজ হতেই পারে না। তখন সারথী বলে, এই যে দেখুন, এখানে আমাদের কাজে এসে বাধা সৃষ্টি করবেন না, আমাদের অর্ডার আছে, তাই আমরা কাজ করছি, তাই আপনারা এখান থেকে প্লিজ চলে যান, আমাদেরকে আমাদের কাজটা করতে দিন। তবে তারা যেতে যেতেও হুমকি দিয়ে যায় যে তারা আবারও আসবে আর এদেরকে এখান থেকে ছড়িয়ে ছাড়বে। কিন্তু সারথীরা এদেরকে পাগল ভাবে, তাই এদেরকে পাত্তাও দেয় না, আবারও নিজেদের কাজ করতে লেগে পড়ে। আবার দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখি বৃন্দা আনন্দর বাড়িতে বই দেখছে। আনন্দ তার বাবাকে খাবার খাওয়ানোর সময় বলে, ওর নাম হচ্ছে বৃন্দা, ও আমার বন্ধু, আমাদের এই ফাউন্ডেশনটা ঘুরে দেখতে এসেছে। তারপর আনন্দ বৃন্দাকে বলে যে সে যেন খাবার খেয়ে নেয়, কিন্তু বৃন্দা তাকে মানা করে। কিন্তু আনন্দ আবারও বললে সে আর মানা করতে পারে না, তাদের সাথেই খেতে বসে পড়ে। এরপর আনন্দ বলে, আপনি যখন আমাকে জিজ্ঞাসাবাদ করছিলেন তখন আমি বুঝতে পেরেছি যে আপনি এই কেসটাকে খুব পার্সোনালি নিয়ে নিয়েছেন। কিন্তু বৃন্দা বলে, না না, সেরকম কিছুই না, আমি শুধু আমার কাজটা করছি। আনন্দ তখন তার বাবাকে বলে, আচ্ছা বাবা, তুমি বৃন্দার চোখের দিকে তাকিয়ে দেখো তো, এমন মনে হচ্ছে না যে সে কিছু একটা খুঁজে যাচ্ছে? এরপর সে আবারও বৃন্দাকে বলে যে আপনার চোখ দেখে মনে হচ্ছে যে আপনি অনেকদিন ঠিকমতো ঘুমাননি। তো এরপর এখান থেকে কথা বলতে বলতে আনন্দের বাবা কামাল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, তাই তাড়াতাড়ি করে আনন্দ একটা ইনজেকশন তাকে দিয়ে দেয়। তো এরপরই সে ধীরে ধীরে আবার স্বাভাবিক হয়ে ওঠে। এরপর আনন্দ তার বাবাকে বিছানায় রেখে দেয় আর বৃন্দাকে বলে, অনেক রাত হয়েছে, আপনি এবার আসতে পারেন। বৃন্দা বলে, আপনি ঠিক আছেন তো? আমার কি কোনো হেল্প লাগবে? আনন্দ বলে, আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই, আসলে বাবার এই সমস্যা রোজই হয়, আমি এখনো অভ্যস্ত হয়ে গেছি। বৃন্দা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন দেখা যায় সেখানে সত্যিয়াও ছিল। তো এদিকে আবার রাতের বেলা ওই গ্রামের লোকেরা এসে হামলা করতে চাইছিল সারথীদের ওপর, কিন্তু সারথী বন্দুক দিয়ে গিয়ে তাদেরকে থামিয়ে দেয়। তবে তখনই একজন ডুবুরি জানায় যে তারা লাশ পেয়েছে। তো এর পরের দিন সকালেই আব্দুলের স্ত্রী সন্তান চলে আসে, কারণ এখানে আব্দুলের বডি পাওয়া গেছে। সারথীদের সন্দেহ ঠিকই ছিল। তো কিছুক্ষণ পর সেখানে বৃন্দা আসে, কিন্তু কিছু কাজ করার আগেই তার কাছে একটা কল আসে আর এরপরে সে দ্রুত সেখান থেকে দৌড়ে গাড়িতে ওঠে। তারপর দেখা যায় বৃন্দা আর পুলিশরা এসেছে আনন্দের বাড়ি, কারণ কামাল খুন হয়েছে। উনি মেঝেতে রক্তাক্ত হয়ে পড়ে আছে। বৃন্দা তো এই দৃশ্য দেখে একেবারেই শকড হয়ে যায়, কারণ গত রাতেও তো উনি ঠিকই ছিলেন, হঠাৎ করে কি হয়ে গেল বৃন্দা কিছুই বুঝে উঠতে পারছে না। তো দেখা যায় একটু পরেই সেখানে আনন্দ আসে। আনন্দ তার বাবার এই অবস্থা দেখে খুবই কষ্ট পায়, সে অনেক কাঁদতে থাকে। তো এরপর দৃশ্য আসে একটা প্রেস মিটিং এ, মানে পুলিশদের প্রশ্ন করা হচ্ছিল যে কি করে এই ব্যাপারটা ঘটলো, তারা কি কোনো প্রমাণ পেয়েছে যে এই খুন কি করে হলো। তখন অফিসার বলে, আমরা একজন খুনির ব্যাপারে একটা ক্লু পেয়েছি যে গত 9 বছরে 16টা খুন করেছে, তাই এখন আমাদের অনুমান হয়তো সেই খুনি, সেই হয়তো এই খুনের সাথে জড়িত। আপাতত তাদের এটাই ধারণা। তো আজ থেকে প্রায় 9 বছর আগে সে মহসিন নামের একজনকে খুন করে, তারপর 7 বছর আগে ফার্নান্ডিস নামের একজনকে, এরপর ভারত রেড্ডি, আব্দুল সহ আরো অনেক। এই সবকিছু শোনার পর সাংবাদিকরা প্রশ্ন করে বলে, তাহলে এই 9 বছর পুলিশ কি করছিল স্যার? তারা কি এই 9 বছর ধরেও সেই ক্রিমিনালকে ধরতে পারেনি? আর এই সিরিয়াল কিলারের পেছনের আসল কালপ্রিটটাকে সে কবে ধরা পড়বে? আপনারা কি কিছুই করছেন না? আর আমরা তো শুনেছি এই খুন হওয়ার আগে নাকি আপনাদেরই একজন অফিসার আনন্দ স্যারকে ফলো করছিলেন, কিন্তু কেন বলুন তো? কোনো কারণে কি তাকে সন্দেহ করা হয়েছিল? তাহলে কি এই খুনের পেছনে তার কোনো সম্পর্ক আছে? আর আমরা তো এটাও শুনেছি যে কামাল স্যার যেদিন
মারা গিয়েছিলেন ওই রাতেই নাকি আপনাদের একজন পুলিশ অফিসার সেখানে ছিলেন, এটাও কি সত্যি? তো এইসব প্রশ্নে সে একটু ঘাবড়ে যায়। তাই এইসবের কোনো উত্তর না দিয়ে সিনিয়র অফিসার চন্দ্রা সেখান থেকে চলে যায়। এরপর চন্দ্রার ওপর কমিশনার অনেক চেঁচামেচি করে আর বলে, এসব হচ্ছেটা কি চন্দ্রা? চন্দ্রা বলে, স্যার আমরা অনেক চেষ্টা করেছি কেসটা সমাধান করার, এখনো জোরালো ভাবে কোনো প্রমাণ পাইনি, তাই কিছু করতেও পারছি না আর কাউকে কিছু বলতেও পারছি না। এখানে কমিশনার তার উপর আরো রেগে যায় আর তাকে বেশ কিছু কথা শুনিয়ে তার মুখ বন্ধ করিয়ে দেয়। এদিকে আমরা ছুটকিকে দেখতে পাই, সে তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যায় আর সেখানে গিয়েই ধরা পড়ে পুলিশের হাতে। আর তার বন্ধু যখন বলে যে সে হচ্ছে এসআই বৃন্দার বোন, তখন সেখানে থাকা সলোমন তো আকাশ থেকে চাঁদ পেয়ে যায়, কারণ সে তো চাইছিলই বৃন্দার ওপর বদলা নিতে। আসলে তার রাগ ছিল তাকে দেওয়া কেসটা বৃন্দাকে দিয়ে দেওয়া হয়েছিল আর সেই জন্যে তার ভ্যালু কমে গেছে। তাই এবার সে বৃন্দার ওপর বদলা নেওয়ার একটা ফোন দিয়ে আটে। অন্যদিকে আর শোক সভা করা হয় কামালজির জন্য। সেখানে বৃন্দা সহ আরো অনেক অফিসাররা উপস্থিত ছিল। তো সেই সময় সেখানে চন্দ্রা আসে আর আনন্দকে বলে, আপনার এই ক্ষতির জন্য আমরা সবাই আসলে মন থেকে দুঃখিত, তবে সত্যি আশা করিনি এইরকম কিছু একটা হয়ে যাবে। আমরা তো আপনাকেই এতদিন সন্দেহ করছিলেন আর আপনার বাবারই কিনা এরকম মৃত্যু হলো। এদিকে মিডিয়া আমাদেরকে এই কেসের জন্য অনেক প্রেসার দিচ্ছে, তার উপর যদি এটা জানাজানি হয়ে যায় যে আমাদের একজন অফিসার সেই রাতে আপনার বাড়িতে ছিল, তাহলে কিন্তু জনগণ আমাদের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে। এটা শুনে আনন্দ বলে, তাহলে কি মিথ্যা বলতে বলছেন? চন্দ্রা বলছে, না, তবে সত্যিটা না বললে আমরা খুনিকে তাড়াতাড়ি ধরতে পারবো, তাই যাই বলবেন একটু ভেবেচিন্তে বলবেন, আমরা আপনার কাছ থেকে এতটুকু আশা করছি। এসব শুনে আনন্দ বলে, আচ্ছা ঠিক আছে। এদিকে পুলিশ স্টেশন থেকে কল পেয়ে দৌড়ে চলে আসে বৃন্দা। তার বোনকে আটক করে রাখা হয়েছে, সেই খবর পেয়ে গিয়েছিল সে। বৃন্দা সে সলোমনকে রিকোয়েস্ট করতে থাকে যে সে যেন তার বোনকে ছেড়ে দেয়। সলোমন কোনোভাবেই মানছিল না, বরং তাকে আরো অনেক ধরনের আজেবাজে কথা বলতে থাকে সে। আর এই সব কিছুতে বৃন্দা তার রাগ ধরে রাখতে পারে না আর সে ঝাঁপিয়ে পড়ে সলোমনের উপর এবং এখানে তাদের দুজনের মধ্যে বেশ মারামারি হয়। এরপরই দেখা যায় চন্দ্রা এদের দুজনকেই ডেকে পাঠায় আর তাদেরকে খুব ঝাড় দেয় আর সলোমনকে বলে, তোমার তো স্বপ্ন ছিল আমার টিমে কাজ করা, তাহলে তুমি আমার টিমেই চলে এসো আর বৃন্দার বোনকে ছেড়ে দাও। সলোমন এই কথা শুনে অনেক খুশি হয়ে চলে যায়। এরপর চন্দ্রা বৃন্দাকে বলে, পুলিশ স্টেশনে সবকিছুর একটা নিয়ম আছে, সলোমন তোমার সিনিয়র, তাই তার সাথে তোমার কোনো সমস্যা থাকলে সেটা তুমি আমাকে এসে বলবে, এটাই তোমার করা উচিত ছিল, কিন্তু তুমি তো তার সাথে হাতাহাতিতে লেগে পড়লে। আমি তো তোমাকে বুদ্ধিমান ভাবতাম, কিন্তু এখন তো দেখছি তুমি একের পর এক ভুল করেই যাচ্ছ, তাই তোমাকে আমি 2 সপ্তাহের জন্য সাসপেন্ড করে দিলাম। এটাকে নিজের শাস্তি হিসাবে না নিয়ে বরং নিজের ভুলগুলোকে শোধরানোর কাজ করো। বৃন্দা তো এখানে প্রচন্ড রেগে মেগে অফিস থেকেই বেরিয়ে যায়। তখন তার পেছন পেছন তাকে ডাকতে ডাকতে চলে আসে সারথি। তখন বৃন্দা খুব রেগে যায় আর সারথিকে বলে, কি ব্যাপার, আমার পেছন পেছন আসছো কেন? যাও, তোমার বস সলমন এসে গেছে, আমার বদলে তোমাদের টিমে এখন সে আছে, এখন থেকে তাকে নিয়ে কেস সমাধান করে দেখাও আর তার পা চাটকিয়ে যাও, তাহলে তোমার প্রমোশন হবে আর বাচ্চাও নিতে পারবে তোমার বউ, তোমাদের তো আর কোনো ঝামেলাই থাকবে না। বৃন্দার কাছ থেকে এরকম কথা শুনে সারথির খুব কষ্ট হয়, কারণ বৃন্দা তাকে খুব ছোট করে কথাগুলো বলে। তাই সারথি আর কিছু বলে না আর সেখান থেকে চলে যায়। সে আসলে আজকে খুবই কষ্ট পেয়েছিল। অন্যদিকে দেখা যায় সারথির স্ত্রী তো সত্যি সত্যি প্রেগনেন্ট, তবে সারথি অফিস থেকে এসে সব রাগ তার স্ত্রীর উপর ছাড়ে, তাই বেচারির লেখা সারথিকে তাদের এই খুশির খবরটা আর জানাতে পারে না। এদিকে বৃন্দা বাড়ি আসে আর ছুটকিকে বলে, তোর জন্য আমার কত সমস্যা হয়েছে, তুই কি সেটা জানিস? ছুটকি তখন বলে, তোকে কি আমি বলেছিলাম নাকি আমাকে বাঁচানোর জন্য আসতে? আসলি কেন? আর এখন যদি নিজের সমস্যায় পড়ে থাকিস তাতে আমি কি করতে পারি? বৃন্দা তখন বলে, সবসময় এমন স্বার্থপরের মতো তো নিজের জন্য ভাবলে হয় না ছুটকি, বোনের কথাটাও একটু ভাবতে হয়। তখন ছুটকি বলে, আর মহান সাজিস না, বাবা বেঁচে থাকতে তুই বাবাকে কত টর্চার করতিস আমি সব দেখেছি, আর আমি যে তোকে কতটা ঘৃণা করি এটা তুই কখনোই বুঝতে পারবি না। তো এইসব কথা শুনে সেখান থেকে রেগে চলে আসে বৃন্দা আর ঘরে সবকিছু উল্টাপাল্টা করে ফেলে। তখনই তার মা আসে তার কাছে আর তাকে জড়িয়ে বলে, সব ঠিক হয়ে যাবে বৃন্দা, শান্ত হ। এরপর বৃন্দা একটু শান্ত হয়। পরবর্তীতে দেখা যায় বৃন্দা চলে আসে আনন্দর কাছে তার সাথে কথা বলতে। তোর বৃন্দা তাকে বলে, আসলে আমার জন্যই সব হয়েছে, আমি তার জন্য সত্যিই দুঃখিত। আনন্দ তখন বলে, না বৃন্দা, তোমার তো এখানে কোনো দোষ নেই, কারণ তুমি তো আর আমার বাবাকে মারোনি, তুমি তো শুধু আমাদের সাথে কথা বলতে এসেছিলে, কথা বলে চলে গেছো। বৃন্দা তখন বলে, হ্যাঁ আমি মারিনি, কিন্তু আমি তো আপনার বাবাকে বাঁচাতেও পারিনি, আর আমি উল্টো আপনাকেই সন্দেহ করেছিলাম সিরিয়াল কিলিং এর কেসে। আমার আগেই উচিত ছিল কেসটাকে একটু অন্যভাবে দেখা। তারপর এখানে কিছুক্ষণ কথা বলার পর যখন বাড়ি ফিরছিল বৃন্দা, তখন সে দেখতে পায় রেলওয়ে স্টেশনের মোড়ে সিসিটিভি ক্যামেরা আছে, আর যেখানে আব্দুলের বডি পাওয়া যায় সেখানেও রেলওয়ে স্টেশন আছে, তাই অবশ্যই সেখানেও সিসিটিভি ফুটেজ পাওয়া যেতে পারে। এই কারণে বৃন্দা তার সব রাগ ভুলে সারথিকে কল করে
কিন্তু সারথী প্রথমে তার কল রিসিভ করে না, কারণ সে বৃন্দার কথায় অনেক কষ্ট পেয়েছিল। তো এরপর সেসব বাদ দিয়ে সে পরে কল রিসিভ করে। তখন বৃন্দা তাকে এই ব্যাপারে জানায়। তখন সারথী বলে, আপনি যা করার করুন, আমি পারবো না যেতে। কিন্তু একটু পরেই তার রাগ কমলে আবারও সে কল করে বৃন্দাকে আর বলে, ঠিক আছে আমি আসছি। এরপর তারা দুজন মিলে একসাথে বসে ওই ভিডিওটা রিভিউ করে তারা দুজন পেয়ে যায় একটা ক্লু। তারা সেখানে সত্যকে দেখতে পায়, কারণ সেই রাতেই পুলিশ তাকে ধরেছিল। তাই এবার তারা দুজন সেই পুলিশ স্টেশনে আছে আর সত্যের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন পুলিশ অফিসার বলে, আমরা তাকে তুলে এনেছি, কিন্তু সে পাগলের মতো আচরণ করছিল, তাই আমরা আবারও তাকে ছেড়ে দিয়েছি। ভেবেছিলাম সে তো একটা পাগল, সে আবার কি ক্রাইম করবে। তখনই সারথী বলে, হ্যাঁ আপনার সেই পাগল লোকটাই 16টা খুন করেছে আর এখন পাগল সেজে বসে আছে। তো তারপর অফিসাররা জানায় তারা তার ফিঙ্গারপ্রিন্ট রেখেছে, নিশ্চয়ই তাকে আবারও খুঁজে পাওয়া যাবে। এরপরে এই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তারা সার্চ করে দেখে জোয়ালাপুরে তার নামে মার্ডার কেস আছে। তাই আর এক মুহূর্ত দেরি না করে সারথী আর বৃন্দা বেরিয়ে যায় সেই উদ্দেশ্যে। অনেকক্ষণ ড্রাইভ করার পর তারা এসে পৌঁছেও যায়। এরপর তারা একটা বাড়ির লোককে জিজ্ঞাসা করে, এই যে ছবিতে যাকে দেখছেন তার নাম ঠাকুর, 19 বছর আগে নিজের দিদাকে খুনের দায়ে কেস হয়েছিল, তার সম্পর্কে কিছু কি ইনফরমেশন দিতে পারবেন? লোকটা বলে, না আমরা তো এরকম কাউকে দেখিনি, আপনি এখান থেকে চলে যান। বৃন্দা তখন বলে, এই লোকটা গত 9 বছরে 16টা খুন করেছে, তাই আপনি কিছু জেনে থাকলে প্লিজ বলে দিন। কিন্তু দেখা যায় লোকটা কিছুই বলতে চায় না, তাই তারা সেখান থেকে যেতে বাধ্য হয়। তারপরে তারা তার ছবি গ্রামে অন্যদেরকেও দেখায়, কিন্তু তারাও বলে যে তারা তাকে দেখেনি। এরপরে এরা এখানে একটা জায়গায় রেস্ট নিচ্ছিল। তখন বৃন্দা বলে, আই এম সরি, আসলে আমি ওই দিন যা যা বলেছিলাম সবকিছু রাগ থেকে বলেছি, আর রাগে ভুলই আমি বেশি বলি। আমার একদম উচিত হয়নি এটা বলা যে এই কেসে একমাত্র আমি সবকিছু করেছি, তুমি কিছু পারো না। কিন্তু আসলে তো একা একা কিছুই হয় না, তুমি যদি সারাক্ষণ আমাকে সহায়তা না করতে তাহলে আমি এতদূর আসতেই পারতাম না, তাই আই এম সরি। তো সারথী বলে, না ম্যাডাম এসব বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। তো এই সময় সেই গ্রামেরই একজন লোক যার নাম জনার্দন, সে লুকিয়ে লুকিয়ে আসে এদের দুজনের কাছে তাদেরকে কিছু বলতে। জনার্দন বলে, আমি হচ্ছি সে যার বাড়ি আপনি এসেছিলেন। ঠাকুরের ব্যাপারে এখানে কেউ আপনার সত্যিটা বলবে না, তার কারণ সবাই তাকে মনে মনে খুব ভয় পায়। ও জন্মেই ছিল দুর্ভাগ্য নিয়ে। লোকে বলে জন্মের সময়ই ভাগ্য লেখা হয়ে যায়, কিন্তু জানি না তার ভাগ্য কে লিখেছে, ভগবান নাকি সে নিজে। ঠাকুরের দিদা তাকে জন্ম থেকে সহ্য করতে পারতো না, আর তার কারণ হলো ঠাকুরের জন্ম দিতে গিয়ে ঠাকুরের মা মারা যায়। তাই গ্রামের এক গুরুদেব ঠাকুরের ভাগ গণনা করে বলে ঠাকুর নাকি এক খুনির পুনর্জন্ম, আর এই ঠাকুর গ্রামের জন্য অশুভ। তো এরপর থেকে গ্রামে যা যা খারাপ ঘটনা হতো সবকিছুর ভার আসতো এই ছোট ঠাকুরের ওপর। আর এই গ্রামে কোনো অসুবিধা হলেই তার নরবলি দিত। তারা বিশ্বাস করতো এইভাবেই সব ঠিক হবে। তো ধীরে ধীরে গ্রামের তার প্রতি ঘৃণা আরো বাড়তে থাকে। সেই সময় ঠাকুরের নিজের দিদাও তাকে মারত, তবে একমাত্র ঠাকুরকে ভালোবাসতো তার দাদা। আর এরপর গ্রামে আসে এক রোগ। তখন বন্দি অবস্থায় বেচারা ঠাকুর ছোট থেকেই পশু পাখিদের নিজের বন্ধু বলে কথা বলতে শুরু করে। তো একদিন এই গ্রামে আসা রোগে মারা যায় তার দাদা ভাই, যার জন্য দিনরাত কাঁদতে থাকে ঠাকুর। এক রাতে গ্রামের লোক ঠাকুরকে ধরে নিয়ে যায় বলি দেওয়ার জন্য, তবে সে হাজারবার মানুষের কাছে রিকোয়েস্ট করার পরও তাকে কেউ ছাড়ছিল না। তখনই সেখানে সেই পাখিটা একজন লোক এনে রাখে, আর এরপর কোনো মতে ঠাকুর সেখান থেকে পালিয়ে যায়, তার দিদার কাছে হেল্প চায়। কিন্তু তার দিদা বলে, শয়তান তুই আবার এখানে এসে পড়েছিস। ঠাকুর বলে, দিদা দয়া করে আমাকে বাঁচাও। তার দিদা বলে, তুই তোর মাকে খেয়েছিস, তারপর গ্রামের লোকদের খেয়েছিস, আর সবশেষে তো তোর দাদাকেও খেয়ে নিলি। আমি এবার বলে দেবো গ্রামের লোকদের যে তুই এখানে এসেছিস। তাই রাগ জেদ কষ্টে ঠাকুর প্রথমবার কাউকে খুন করে বসে, আর সেটা ছিল তার দিদাকে। আর সে খুন করেই সেখান থেকে পালিয়ে যায়। তবে পুলিশের হাতে সে ধরা পড়ে যায়, কিন্তু কেউই সেখানে আর জানতে পারলো না যে এখানে মানুষ বলি করা হতো। সবাই জানলো ঠাকুর খুন করে ধরা পড়েছে। তো এবার আমরা শুরু থেকে যে অসুস্থ লোকটাকে সাত্তিয়া ভেবেছিলাম সে আসলে হলো ঠাকুর। তবে প্রশ্ন হতে পারে, তাহলে ঠাকুরের কাছে সাত্তিয়ার বানানো পুতুল আর চিন্নির নাম কি করে গেল? এটার রহস্যটা আমরা একটু পরেই জানতে পারবো। তবে আপাতত এতটুকু জানলাম যে সাত্তিয়া অন্য কেউ, তবে কে সেটা তো গল্পের শেষেই জানা যাবে। তো এরপর বৃন্দা কিছু নিউজ কাটিং নিয়ে রাতের বেলা যখন দেখে তখন সে এমন কিছু একটা দেখে ফেলে যাতে সে চমকে ওঠে। তাই রাতের বেলায় সে চলে আসে সারথীর বাড়ি এবং এসেই বলে সে শুধুমাত্র একজন একজন করে মারছে না, বরং সে সবাইকে মারছে। আমরা যাকে সিরিয়াল কিলার ভাবছি আসলে সে গণহত্যাকারী। দেখো সে প্রথমে একজনকে সিলেক্ট
করে আর তাকে খুন করার পর সেই লোকের কাজের জায়গার সবাইকে হত্যা করে। এরকম আমাদের কাছে অনেক নিউজ আছে যাদের কাজের জায়গায় হঠাৎ করে আগুন লেগে যায় বা রেলওয়ে স্টেশন পুড়ে যায়, নৌকা ডুবে যায় বা মাথায় ফ্লাইওভার ভেঙে পড়ে। এই সব কিছুর সাথে ঠাকুরের খুনের লিঙ্ক আছে। তাই সে যে লোকটাকে খুন করে সেই লোকেরই কর্মসংস্থানকে ধ্বংস করে দেয়। অর্থাৎ সে কোনো নির্দিষ্ট জাতি বা ধর্মবিশ্বাসী মানুষকে মারছে এমন নয়, বরং সে তাদেরকেই মারছে যারা ভগবান বা উপরওয়ালাকে বিশ্বাস করে। কারণ সে যেই ট্রমা পেয়ে বড় হয়েছে সেই ট্রমার বড় কারণ ছিল গ্রামের লোকেদের বিশ্বাস। ঠাকুর মনে করে যারা যারা এই ভগবানকে বিশ্বাস করে তারা সবাই খারাপ মানুষ, তাই ঠাকুর তাদেরকে খুন করে এই পৃথিবীর মানুষদেরকে সেভ করছে। এবার আমাদেরকে আব্দুলের দিকে নজর দিতে হবে, কারণ ঠাকুর অবশ্যই আব্দুলের কর্মসংস্থানে গণহত্যা করার প্ল্যান করবে আর এটাই তার মার্ডারের প্যাটার্ন। এদিকে আমরা দেখি ঠাকুর একটা বাস ভর্তি যাত্রী নিয়ে জলে পড়ে যায়। তখন ঠাকুরকে কল করে সত্যা, আর ঠাকুর বলে সত্যা তোমার কাজ করে দিয়েছি। সত্যা বলে ঠিক আছে। আর এখানে সেই টুইস্টটা রিভিল হয়। আসলে আনন্দই হচ্ছে আসল সত্যা আর ঠাকুর হচ্ছে তার বন্ধু, যাকে দিয়ে সে নিজের সব কাজ করায়। এরপর দৃশ্য যায় অতীতে, যেখানে ঠাকুর আর সত্যার প্রথম দেখা হয়। তখন ঠাকুর খুব ভয় ভয় থাকতো আর সত্যা তাকে একমাত্র সাপোর্ট করত। সে তাকে বলেছিল তোকে যে বলেছে তোর পুনর্জন্ম হয়েছে আর তুই আগের জন্মে খুনি ছিলি এই সব মিথ্যা। মানুষ যখন নিজেদের সমস্যার সমাধান করতে না পারে তখন ভগবানদের নামে সেগুলো চালিয়ে দেয়। আসলে তো ভগবান বলতে কিছুই হয় না। ঠাকুর তখন বলে তুমি আমাকে বাঁচাবে তো সবার থেকে? সত্যা বলে হ্যাঁ আমি তোকে বাঁচাবো। তারপর সত্যা চিন্নির সম্পর্কে সবকিছু ঠাকুরকে বলে আর ওই পুতুলটা দেয়, তাকে একদম সম্পূর্ণ সত্যা বানিয়ে দেয়। আর এটাই একটা কারণ ঠাকুর নিজেকে সত্যা ভাবছে। এদিকে ঠাকুর যে বাস অ্যাক্সিডেন্ট করায় সেখানে 50 জন মানুষ মারা যায়, ছোট থেকে বড় সবাই। অ্যাক্সিডেন্টের পর চন্দ্রাও মেনে নেয় বৃন্দাই সঠিক ছিল আর এই কেস সমাধানের জন্য বৃন্দা ছাড়া কোনো উপায় নেই। আর চন্দ্রা এবার অর্ডার দেয় ঠাকুরকে বের করার অপারেশন শুরু করতে। তারা তাদের কাজে লেগে পড়ে। এদিকে আনন্দ অর্থাৎ সত্যা সবাইকে বলে আজ থেকে 24 বছর আগে তারা ঈশ্বরের নামে আমার মাকে পুড়িয়ে মেরেছিল। রাক্ষসের থেকেও অদম ছিল ওই মানুষগুলো। আমার ছোট বোনটাকেও তারা ছাড়েনি, তার বয়স ছিল মাত্র 3 বছর। তাকেও বলি দিয়ে দেয়। এদেরকে বাধা দিতে একটা মানুষও এগিয়ে আসে না। সেই রাতে আমি ঈশ্বরকে মারতে চেয়েছিলাম, তাই আমি মন্দিরে আগুন লাগিয়ে দিই, কিন্তু তাতেও আমার রাগ কমে না। আমার পরিবারের সবাইকে যারা খুন করলো আর যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখলো তাদের সবাইকে আমি পুড়িয়ে ছাই করে দিই। কিন্তু আজও একই কাজ হচ্ছে প্রতিটি জায়গায়। ভুল কাজ হচ্ছে জেনেও কোনো মানুষ এগিয়ে আসছে না এইসব থামাতে, কারণ এখনো সবাই ঈশ্বরকে ভয় পায়। আমার মতো যারা নিজেদের আপনজনকে হারিয়েছে তাদের জন্য দায়ী সেই সমস্ত মানুষ যারা অন্যায়কে প্রশ্রয় দিয়েছে। তোমরা আমাকে চেনো, আমি একসময় একা ছিলাম, কিন্তু এখন আমরা সবাই আছি। এদেশে মানুষ খেতে পাক বা না পাক সমস্যা নেই, কিন্তু আমাদের জায়গায় জায়গায় মন্দির আছে। আর এই ঈশ্বরে বিশ্বাস করা মানুষের মধ্যে কোনো মায়া দয়া হয় না। এরা ঈশ্বরের নামে যে কোনো ক্রাইম করতে পারে। আমরা এরকম ভাবেই এদের ঈশ্বরে বিশ্বাসী হতে বাধা দেব, আর না হয় মেরে ফেলবো। আর আমরা ইতিমধ্যে 100 জনকে উপরে পাঠিয়ে দিয়েছি। তোমরা ভেবো না এরা নির্দোষ। আসলে যারা এই ধর্ম বিশ্বাস করে তারা সবাই খুনি। তারা একবার না একবার নিজেদের আসল রূপ দেখবেই, তাই আমাদেরকে মিলে এদেরকে শেষ করতে হবে। অন্যদিকে বৃন্দা সারথীকে বলে আমি জনার্দনের থেকে কথা বলে যতটা বুঝলাম ঠাকুর ছিল অশিক্ষিত, সে বোকাশোকা ভীতু মানুষ। তাহলে সে কি করে এত বছর ধরে মানুষ খুন করে আসছে? তার খুনের তো কোনো ক্লু পর্যন্ত পাওয়া যায় না। এমন নয় তো যে ঠাকুরের করা সব ক্রাইমের পেছনে অন্য কেউ আছে, অন্য কারোর নির্দেশনা মেনেই কাজ করছে সে? তখন সারথী বলে আরে কি ভাবছেন এসব? বৃন্দা বলে সরি, আমি হয়তো একটু বেশি ভেবে ফেলেছি। আচ্ছা সারথী, তুমি একটা বিষয় খেয়াল করেছো? যখনই সে কাউকে খুন করেছে তখনই ওই ভিকটিম রিলেটেড রেখেই একটা গণহত্যা করে, কিন্তু এইসবের মধ্যে সে আনন্দর বাবার মতো একজনকে কেন টার্গেট করেছিল? এতে করে তার কি লাভ হলো? আমার এই কেসে নিশ্চয়ই কিছু একটা মিস করছি। এদিকে ঠাকুরকে সত্যা খাবার দিয়ে বলে বিরিয়ানি এনেছি, খা। তখন ঠাকুর হঠাৎ করে কাঁদতে শুরু করে। এটা দেখে সত্যা জিজ্ঞাসা করে ঠাকুর কি হয়েছে তোর? ঠাকুর বলে সত্যা আমাকে তুমি ক্ষমা করে দাও। পুলিশ যে তোমার এটিএম স্লিপ নিয়ে তোমার পর্যন্ত চলে আসবে আমি সেটা ভাবতে পারিনি। যদি জানতাম তাহলে আমি আরো সতর্ক হতাম। সত্যা বলে আমরা জীবনে যে পথ বেছে নিয়েছি তাতে এরকম বাধা আসবেই, তাই তুমি চিন্তা করো না। এরপর এখানে একজন এসে বলে সত্যা তোমার সাথে একজন মহিলা পুলিশ দেখা করতে এসেছে। ঠাকুর তখন বলে সে কেন আবার এসেছে? সে কি তোমাকে গ্রেফতার করতে
এসেছে? সত্যা বলে, আরে না না, আমাদেরকে কেউ ধরতে পারবে না। তারপরে সে বাইরে আসে বৃন্দার সাথে দেখা করতে। তো সেখানে বৃন্দা বলে, আমরা আপনার একটু সাহায্য চাই, মানে আমাদের কিছু ইনফরমেশন লাগবে। আচ্ছা, আপনার কি মনে হয় যে খুনি অন্য কাউকে মারতে এসে আপনার বাবাকে মেরে দিয়েছে? সত্যা বলে, কি বলছেন? বৃন্দা বলে, আসলে আমরা আগে জানতাম যে আপনার বাবাকে মেরেছে সেই সিরিয়াল কিলার, কিন্তু এখন জানতে পারি যে সে একজনকে মারার পর গণহত্যা শুরু করে। তো এরপর বৃন্দা আরো জিজ্ঞাসা করে যে তার বাবা কি কোনো মন্দিরে যেতে চাইছিল বা এরকম কিছু। বা সত্যা দুটো টিকিট এনে বলে, আমি জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য টিকিট এনেছিলাম, কিন্তু তার আগেই বাবা মারা যান। বৃন্দা বলে, ধন্যবাদ, এই ইনফরমেশনটা আমাদের অনেক হেল্প করবে। তো এরপর বৃন্দা চলে যায়। তখন সত্যাকে তার লোক বলে, এই অফিসার তো জোকের মতো এই কেসের পেছনে পড়ে আছে, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। সত্যা বলে, না, আমি জানি না কেন না বলছি, কিন্তু কোনো ব্যবস্থা করতে হবে না তার এখন। এদিকে ছুটকি কেদার বয়ফ্রেন্ড অপমানিত করে, তাও সবার সামনে। তখনই সেখানে বৃন্দা আসে আর সেই ছেলেটাকে ইচ্ছে মতো শিক্ষা দিয়ে বলে, আর যদি কখনো তার বোনের আশেপাশেও দেখি তাহলে খুব খারাপ হবে। তো আজ ছুটকি বুঝতে পারে সবাই ফেক, শুধুমাত্র তার বোনের ভালোবাসাটা ছাড়া। তাই ছুটকি বাড়ি ফিরে তাদের মধ্যে সব মনোমালিন্য মিটিয়ে তাকে সরি বলে, আর এতদিনে বৃন্দাকে বোন হিসেবে মেনে নেয়। তো আজ বৃন্দা তার বোনকে ফিরে পেয়ে খুব বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে সারথী বাড়ি এসে একটা ড্রয়ারে দেখে তার স্ত্রীর প্রেগন্যান্সি টেস্ট রিপোর্ট। এটা দেখেই সে তো অবাক হয়ে যায়, আর বাইরে এসে লেখাকে বলে, কবে জানতে পারলে? তখন লেখা বলে, যেদিন আমাদের ঝগড়া হয়েছিল সেদিনই জানতে পেরেছি। এই কথা শুনে অনুতপ্ত হয়ে সারথী কেঁদে ফেলে, তবে লেখা কিছুই মনে রাখেনি। সে এতেই খুশি যে সারথী তার খুশিতে খুশি হয়েছে। এদিকে চন্দ্রা বলে, এত রিসার্চ করার পরেও তাকে ধরার কোনো ক্লু পাচ্ছি না। তখনই বৃন্দা বলে, স্যার, হতে পারে তার খুনের কোনো ক্লু রেখে যায় না, সে ভুলও করে না সে, তো আমরা যদি তাকে ভুল করতে বাধ্য করি তাহলে? চন্দ্রা বলে, সেটা কি করে হবে? তো এরপর এখানে বৃন্দা তার প্ল্যানিং সম্পর্কে বলে, আর এটা শুনে চন্দ্রা বলে, আচ্ছা, আমরাও আছি তোমার সাথে, আর একটা টিম রাখা হোক বৃন্দাকে সেফটি দেওয়ার জন্য, সবসময় তার উপর নজর রাখবে। এরপর চন্দ্রা প্রেস কনফারেন্সে বলে, আজকের এই মিটিং রাখা হয়েছে কিছু ইনফরমেশন আপনাদেরকে দেব বলে। আপনারা জানেন যে আমরা গত 6 মাস ধরে সিরিয়াল কিলিং এর একটা কেস ইনভেস্টিগেশন করছি, কিন্তু আমরা যা ভেবেছিলাম খুনি তার থেকেও ভয়ঙ্কর, কারণ সে একজন গণহত্যাকারী। গত 9 বছর ধরে সে বিভিন্ন ধর্মীয় উৎসবে 16টা খুন করেছে, আর ভিকটিমের সাথে লিঙ্ক আছে এমন জায়গায় গণহত্যা চালায় সে। তারপর ঘটনাগুলোকে এমন ভাবে সাজায় যেন এটা একটা অ্যাক্সিডেন্ট, আর সেই সমস্ত মানুষদের টার্গেট করে যারা ঈশ্বরে বিশ্বাস করে। এরপর এখানে বৃন্দা একটা গল্প বানিয়ে বলে ঠাকুরকে ট্রিগার করার জন্য। বৃন্দা বলে, তার নাম হচ্ছে ঠাকুর, আর ঠাকুর ছোটবেলায় তার মাকে মারে, দিদা দাদা গ্রামের সবাইকে মারে। ঠাকুর, তুমি যে 12 জনকে মেরেছিলে আগের জন্মে, আমি সেটাও জানি, আমি তোমাকে খুব ভালো করেই চিনি, আর আমার জন্ম হয়েছে শুধু তোমাকে মারার জন্য। আমি তোমাকে সেই সমস্ত খারাপ কাজের শাস্তি দেব। পুলিশের কাছ থেকে এরকম পুনর্জন্মের কাহিনী শুনে দেশের সবাই মজা করতে থাকে, আর ঠাকুরকে ধরার জন্য বৃন্দা সহ তার পুরো টিমই সমালোচনাকে হজম করে নেয়। এদিকে ঠাকুর টিভিতে নিউজ দেখে খুব রেগে যায় আর ভয়ও পায়, তাই সে টিভি ভেঙে পাগলামি শুরু করে। তাই তখনই সত্যাকে ডাকা হয়। ঠাকুর তখন সত্যাকে বলে, আমাকে তুমি মিথ্যে বলেছো সত্যা, ওই যে মহিলা পুলিশ, তাকে আমি আগের জন্মে খুন করেছিলাম, সে এখন আমাকে এই জন্মে আমাকে মারার জন্য এসেছে। তুমি বলেছিলে পুনর্জন্ম হয় না, তাহলে এইসব কি? সত্যা তখন বলে, আমি তোমাকে মিথ্যা বলিনি, বরং ওই মেয়েটা বলছে পুনর্জন্ম বলে কিছুই হয় না, আর আমি যতদিন তোমার সাথে আছি তোমাকে কেউই কোনো জন্মই মারতে পারবে না। তারপর ঠাকুর বলে, তাহলে সত্যা আমিও পুলিশটাকেই মেরে ফেলবো। তখন সত্যা বলে, আচ্ছা ঠিক আছে, এখন ভয় পেও না। এদিকে বৃন্দা ঘরে বসে বসে ভাবছিল কি হবে, তার কি প্ল্যানটা কাজে আসবে। এদিকে ঠাকুরের আসার অপেক্ষায় বাইরে পাহারা দিচ্ছিল অফিসার বিজয় এবং সলোমন। সলোমন বলে, কি সব বেকার প্ল্যান, একজন মহিলার উল্টোপাল্টা কথায় নাকি এত বড় কিলার এসে পড়বে। বিজয় বলে, স্যার মনে রাখবেন, যদি সত্যি সত্যি ঠাকুর এসে পড়ে তাহলে কিন্তু তাকে ধরার দায়িত্ব আপনার উপরেই আছে। সলোমন বলে, আগে আসতে দাও তো, তারপর দেখছি। এদিকে ঠাকুরকে একটা নতুন জায়গায় পাঠানোর ব্যবস্থা করা হয়। ঠাকুর বলে, সত্যা তুমি কি রেগে আমাকে দূরে পাঠিয়ে দিচ্ছ? সত্যা বলে, আরে না না, আমি বর্তমানে পরিস্থিতি দেখেই এইসব করছি, তোমাকে সেফ রাখার জন্য। তো এরপর যাওয়ার সময় আবারও ঠাকুরের পাখিটা সত্যা নিজের কাছে রেখে নেয়। এরপর ঠাকুর যখন যাচ্ছিল তখন গাড়িটা একটা জায়গায় থামানো হয়। তখন ঠাকুরের মাথায় করে সে আগের জন্মে 12 জনকে মেরেছে, আর এখন তাদের
মধ্যে একজন ফিরে এসেছে তাকে মারার জন্য, তাই সে বাঁচতে হলে আগে মহিলাটাকে মারতে হবে। এজন্য ঠাকুর বোকামিটা তখনই করে ফেলে। গাড়ি নিয়ে চলে আসে বৃন্দার বাড়ির সামনে, কিন্তু সে বুঝতে পারে আশেপাশে সব পুলিশ তাকে নজর রাখছে আর এটা ছিল তার জন্য একটা ফাঁদ। অন্যদিকে সাত্যাও জানতে পারে ঠাকুর বোকামি করতে চলে গেছে, তাই সেও বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। এদিকে ঠাকুর পালাতে শুরু করে আর তার পেছন পেছন পুলিশ এবং বৃন্দাও ছোটে। অনেক সময়ের পর ধরতে পেরেও আবারও ঠাকুর তাদের হাত থেকে বেরিয়ে যায়। এত ঘায়েল হয়েও ঠাকুর হার মানতে রাজি না। অবশেষে তার ফাইট হয় বৃন্দার সাথে। তারা একে অপরকে মারতে থাকে। তবে যখন ঠাকুর বৃন্দাকে একেবারেই মারতে যায় তখনই ঠাকুরের বুক ছিঁড়ে একটা বুলেট চলে যায়, ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ঠাকুরের। সবাই যখন ঠাকুর আর বৃন্দাকে নিয়ে ব্যস্ত তখন সাত্যা আসে আর ঠাকুরের ব্যাগ থেকে চিনির পুতুলটা তুলে নিয়ে চলে যায়। দৃশ্য আবার পরিবর্তন হয় আর আমরা 2001 সালে দৃশ্য দেখি, যেখানে দেখা যায় সাত্যা আর ঠাকুর একসাথে পরীক্ষা দিয়ে আসে, কারণ সাত্যা আর ঠাকুর ছোট থেকে শিশু জেলে ছিল। এরপর দৃশ্য আসে আবার বর্তমানে, যেখানে দেখা যায় সবাই চারদিকে পুলিশ আর বৃন্দার সুনাম করছে। তারা এতগুলো মাস লাগিয়ে এই কেসটাতে কাজ করছিল, অবশেষে তারা ফল পেয়েছে। তারপর বৃন্দা আর সারথী আসে ঠাকুরের সব জিনিসপত্র আর তার বডিটা দেখতে। তখনই সেখানে হঠাৎ করে বৃন্দা ঠাকুরের মোবাইল চেক করে আর দেখে যে তারিখে খুন হয়েছে সেই তারিখে ঠাকুরের কাছে কল এসেছে। আর ঠাকুরও বৃন্দাকে মারার সময় বলেছিল, কেন আমাদেরকে আটকাচ্ছ? তার মানে এটা নিশ্চিত যে ঠাকুরের সাথে অন্য কেউ অবশ্যই আছে। তো তারপর সেখানে সাত্যা নামের একটা লেখা দেখে বৃন্দা। এরপর এরা আসে সেই শিশু জেলে, যেখানে সাত্যা আর ঠাকুর ছিল। অনেক খোঁজাখুঁজি করার পর সারথী একটা রিপোর্ট পায়, যেখানে লেখা আছে এক গ্রামের 32 জনকে সাত্যা মেরে ফেলেছে, কারণ তার মা এবং বোনকে কুসংস্কার আর ধর্মের নামে হত্যা করা হয়েছিল। তখন বৃন্দা আর একটা রিপোর্ট পড়ে। সাত্যা যখন জেলে ছিল তখন সে প্রায় সেখানকার মানুষদের সাথে তর্ক করত আর বলতো ভগবান বলে কিছু হয় না, এই পৃথিবী তখনই উন্নত হবে যখন সবাই ঈশ্বরকে বিশ্বাস করা ছেড়ে দেবে। সারথী বলে, আর আমরা ভাবছিলাম এতদিন এইসব করছে ঠাকুর, কিন্তু আসল কালপ্রিত হচ্ছে এই সাত্যা। তো তারপর সেখানে সাত্যার একজন অভিভাবক হিসাবে একটা ঠিকানা আর নাম পায় তারা, যেটা ছিল রাঘুর। এবার তো শকড হয়ে যায় একেবারে বৃন্দা তার মায়ের কাছে এসে জিজ্ঞাসা করে, মা, বাবার সাথে সাত্যার কি সম্পর্ক? তার মা বলে, কোন সাত্যা? বৃন্দা বলে, তাকে শিশু কারাগার থেকে বের করার জন্য বাবা তার অভিভাবক হিসাবে সাইন করেছিল, সেই সাত্যা। তারপর তার মা বলে, সাত্যা তোর দাদা, তোর বড় ভাই। এরপর এখান থেকে দৃশ্য চলে যায় আবার অতীতে, যেখানে দেখা যায় রাঘু তার স্ত্রীকে যখন বলে সাত্যার ব্যাপারে, তখন সে বলে সাত্যা ভালো স্টুডেন্ট হলেও সে একজন ক্রিমিনাল। আমি আমার মেয়ে বৃন্দার জীবনে ওই ক্রিমিনালের ছায়া পড়তেও দেব না। রাঘু অনেকভাবে বোঝায় তার স্ত্রীকে, যখন কিছুতেই সে বোঝে না তখন রাঘু বলে, ঠিক আছে, যেদিন সাত্যা ভালো হবে সেদিনই না হয় তুমি বৃন্দাকে সত্যিটা বলো। এরপর রাঘু আসে সাত্যার সাথে কথা বলতে, যেখানে রাঘু সাত্যাকে পড়াশোনা করানোর কথা বলে, কারণ সাত্যা খুব ভালো ছিল পড়াশোনায়। তবে সাত্যার ভেতরের মানুষটা এমন ছিল যে সে কারোর সাথে ঠিকমতো আচরণ করতে চাইতো না, কারোর ভালোবাসা বোঝার চেষ্টা করতে চাইতো না। তো রাঘু অনেকভাবে রিকোয়েস্ট করে থাকে, তো সাত্যা বারবার সেই সবকিছু রিজেক্ট করে। তবে ঠাকুর সাত্যাকে বলে, জানো সাত্যা, আমার সবসময় ইচ্ছা ছিল যে এই চার দেওয়ালের বাইরের দুনিয়াটা দেখবো। আমি দেখতে চাই সেখানকার পরিবেশ আর মানুষ কেমন, কিন্তু এরা আমাকে এখানে বন্দি করে রেখে দিয়েছে, তাই আমি চাইলেও যেতে পারি না। আর আমার এই পৃথিবীতে কেউ নেই যে আসবে আমাকে ছাড়িয়ে নিতে। কিন্তু সাত্যা, আজ তোমার জন্য একজন এসেছে। তুমি যদি তার সাথে যাও তাহলে তুমি সেই সব দেখতে পারবে যা আমি চেয়েছি। নিজের জন্য না হলেও আমার জন্য দয়া করে যাও। সাত্যা বলে, আমি তোকে একা রেখে কোথাও যাব না। ঠাকুর তখন বলে, সাত্যা তুমি যাও, তুমি যদি এখন যাও তাহলে তুমিও একদিন এখানে আসতে পারবে আমাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি ততদিন অপেক্ষা করব। তো এরপর সাত্যা রাজি হয় রাঘুর সাথে যাওয়ার জন্য। যাওয়ার আগে সাত্যা ঠাকুরের কাছে চিনির পুতুলটা দিয়ে যায়, যাতে করে সে আর তার অতীতকে না মনে করে। তো রাঘু সাত্যাকে খুব ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি করায় আর নিয়মিতভাবে টাকা, জামা কাপড় সব পাঠাতো রাঘু। কিন্তু এইসব নিতে চাইতো না সাত্যা, সে সবসময় মানা করে দিত রাঘুকে। কিন্তু রাঘু চাইছিল কোনোভাবে সাত্যার ভেতরের আগুনটা নিভিয়ে ভাই বোনকে এক করতে। এদিকে সাত্যার কাছে ঈশ্বরের প্রতি ঘৃণা আরো বেড়ে যায়, কারণ একদিন তার চোখের সামনে একটা মেয়ে আসে যাকে মন্দিরের পুরোহিত পিটিয়ে মেরেছে, কারণ তার জন্য নাকি মন্দির অপবিত্র হয়ে গেছে। এইসব দেখে আরো বেশি বিগড়ে যায় সাত্যা। একদিন রাঘু আসে তার সাথে দেখা করতে, তখন সাত্যা রেগে বলে, আপনি আমাকে প্লিজ আবারও জেলে পাঠান, আমি এখানে থাকতে পারছি না। কারণ আজ জানেন, একটা ছোট্ট বাচ্চা মেয়েকে পিটিয়ে মেরেছে মন্দিরের পুরোহিত। বাইরের এসব খারাপের থেকে জেলের কয়েকজন কয়েদি অনেক ভালো, তাই আমি জেলেই ফিরে যেতে চাই। রাঘু বলে, সাত্যা, এসব আমাদের উপর নির্ভর করে, আমরা শয়তানের কাজ দেখবো নাকি ভালো মানুষের কাজ দেখবো, এটা আমরা
ডিসাইড করব, আর আমি তোমাকে এখানে পাঠিয়েছিলাম নিজেকে জানার জন্য, এসব ঘটনার সাথে নিজের অতীতের ঘটনার মিল খোঁজার জন্য নয়। তারপর সত্যা রেগে সেখান থেকে চলে যায়। তখন রঘু বলে, আমি এখানেই থাকবো যতক্ষণ না তুমি ফিরবে। এরপর এখানেই অপেক্ষা করতে থাকে রঘু। পরে আবারও ফিরে আসে সত্যা। সত্যা তখন কাঁদতে কাঁদতে বলে, আপনি আমার জন্য কেন এসব করছেন? আমি যখন জেলে অনাথ হয়েছিলাম তখন আমার এত ভয় লাগেনি, কিন্তু আপনার এই স্নেহ ভালোবাসা দেখে আমার ভয় করছে, কারণ আমার কাছে সব ভালোবাসার মানুষ হঠাৎ করেই চলে যায়। এখন আমার ভয় করে ভালোবাসা পেতে আর ভালোবাসাটা দিতে। আপনি আমাকে কেন এভাবে পিছু করছেন? বাবার মতো কেন ভালোবাসা দিচ্ছেন? আমার মতো মানুষ কাউকে ভালোবাসা দিতে পারবে না, কারণ আমার ভেতরে শুধু ঘৃণা আছে। স্বীকার করুন আপনার ভালোবাসা মিথ্যা। রঘু বলে, সত্যা, এমন অনেক প্রশ্ন যার উত্তর তুমি এখনই পাবে না, কিন্তু আমাদের যে যুদ্ধটা সেটা আমাদের রাগ ক্ষোভকে ঘিরে নয়। আমাদের আসল লড়াই হচ্ছে আমাদের ভেতরের ভালো দিকটাকে সবসময় বাঁচিয়ে রাখার। সত্যা, পৃথিবীতে যত খারাপই থাকুক না কেন, আমাদেরকে পৃথিবী ছাড়ার আগে কিছু একটা ভালো কাজ করে যেতে হবে। সেই রাতের পর থেকে সত্যা বদলে যায়। নিজের সে কালো অতীতকে পেছনে ফেলার কাজেই লেগে পড়ে সে, কারণ সে আবারও তার বাবাকে পেয়েছে, একটা পরিবার পেয়েছে। কত সুন্দর হাসি খুশি হয়ে যায় সত্যা। সে রঘুর আদর্শে চলতে থাকে। যেখানে যে মানুষকে সে টর্চার পেতে দেখত সেখানে সে চলে যেত সাহায্য করতে। রাতে দিনে নিয়ম করে তার বাবা রঘুর সাথেও সে কথা বলতো। তো সত্যার যে ভয় ছিল ভালোবাসাটা নিয়ে, সেটা একদিন সত্যি হয়ে যায়। এখন সত্যা যেহেতু ক্রিমিনাল থেকে ভালো হয়ে গেছে, তাই রঘু আজ আসে সত্যাকে তার নিজের ছেলে হিসেবে তার বাড়িতে নিয়ে যেতে এবং বৃন্দার সম্পর্কে জানাতে। তো আজ আবারও রঘুর কাছে একটা কল আসে। তাকে জানানো হয় এক জায়গায় বিয়ের আগে একটা মুসলিম মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে, তাই তাকে খুন করার জন্য কমিটির মানুষ আসছে। তো সত্যাও সেদিন রঘুর সাথে সেখানে আসে। যখন সত্যা দেখে মেয়েটাকে মেরেই ফেলা হবে, তখন সে হাতে তলোয়ার তুলে নেয়, কিন্তু রঘু বলে, না সত্যা, তলোয়ার ফেলে দাও, এসব করো না, আমি বুঝিয়ে বলবো। কিন্তু সত্যা তলোয়ার ফেলতেই রঘুকে তারা মেরে ফেলে। সত্যা কিছু বুঝে ওঠার আগেই সেখানে ওই মেয়েটাকেও মেরে ফেলা হয় আর সত্যাকেও মারা হয়। তো এভাবে এখানে রঘুর মৃত্যুর সাথে দ্বিতীয়বারের মতো মারা যায় সত্যা। সেদিনের পর থেকে সত্যা বলে, রঘু স্যার, আপনি যাদের জন্য আমাকে বদলাতে চেয়েছিলেন তারাই আপনাকে আমার থেকে কেড়ে নিল। আমি কথা দিচ্ছি আমি তাদের ছাড়বো না, আর এই পৃথিবীতে কাউকে এরকম অন্যায় শিকার হতে দেব না। তারপর থেকে সেসব খারাপ খারাপ ধর্ম ব্যবসায়ী লোকদের খুন করে, আর একে একে সাধারণ যারা অন্ধবিশ্বাস করত তাদেরও বিনা শর্তে মারা শুরু করে দেয়। এরপর সে একদিন বুদ্ধি করে সত্যা থেকে হয়ে যায় আনন্দ, আর সেখানে ফাউন্ডেশন শুরু করে, যার আড়ালে সত্যা এরকম অপারেশন করত। তো এসব জানার পর বৃন্দা খুব কান্নাকাটি করে, আর সারথীকে বলে, সত্যি কারোর এইভাবে এত ট্রমা নিয়ে বড় হওয়াটা কাম্য নয়, আর আমার দাদা তো আমার মায়ের মৃত্যু নিজের চোখে দেখেছে। তারপর সে ভেবেছে তার আদরের ছোট বোনটাও আর নেই। এরপর যাও সেসব ভুলে আবার নতুন জীবন করে, তখন তাকে আবারও ভেঙে চুরে শেষ করে ফেলা হয়। তার থেকে আবারও নিজের পরিবারকে কেড়ে নেওয়া হয়। এই একই ঘটনায় সে দ্বিতীয়বার নিজের পরিবারকে হারায়। আমি তো কল্পনাও করতে ভয় পাচ্ছি যে দাদার উপর দিয়ে কি কি গেছে। তারপর বৃন্দা সবাইকে বলে সত্যার খোঁজ করতে। সমস্যা হচ্ছে এরা জানেই না সত্যাটাকে, সে দেখতে কেমন। তবে এবার বৃন্দার হাতে পড়ে যায় কামালের আসল ছেলের রিপোর্ট, যে মারা গেছে। আর এরপর বৃন্দা আনন্দর বলা কিছু কথা মনে করে, যেগুলো রঘুও তাকে বলেছিল। এরপর বৃন্দা নিশ্চিত হয় আনন্দই সত্যা। তারপর তারা খোঁজ করে জানতে পারে আজ 25 বছর পর আবার একটা হিন্দুদের উৎসব হবে, যেখানে সবাই জলে ডুব দেবে। 25 বছর আগে এখানে সত্যা পুড়িয়ে মেরেছিল মানুষদের, আর আজ সে একই কাজ করতে চলেছে। তবে বৃন্দা যখন এসে বলে যে সে চিনি, আর তার মৃত্যুর বদলা নিতেই তো এইসব করছে সত্যা, তাহলে সে যখন এখন বেঁচে আছে তখন কেন এসব হত্যাকাণ্ড সে করবে? আর তো এখানে সত্যা এতদিন পর তার বোনকে পেয়ে খুশি হলেও তার বোনের কথায় সে একমত হতে পারে না। বৃন্দা বলে, দাদা, কেউ ধর্মে বিশ্বাস করুক বা না করুক, তোমার কোনো অধিকার নেই তাদের খুন করার। এরপর একে একে দুটো গুলি সত্যাকে করে দেয় বৃন্দা। মারা যাওয়ার আগে সত্যা ছোট্ট চিন্নি বোনকে দেখে তার হাতে পুতুলটা দেয়। তবে আজ আর বৃন্দার ডাকে তার দাদা ওঠে না, আর এরই সাথে এই গল্পটাও শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমি প্রেম ছিলাম তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না, আর কোনো রেকমেন্ডেশনস থাকলে সেটাও জানিও। এরকমই লেটেস্ট ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে পারো। আমাদের আবারও দেখা হবে এমনই কোনো নতুন বা পুরনো রোমাঞ্চকর ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবে, ধন্যবাদ।